এক কোটিপতি মহিলা রাস্তার কোণে শীতে কাঁপতে থাকা এক বাবা এবং তার দুই সন্তানকে দেখলেন। তিনি এমন কিছু করলেন যা দেখে তারা তিনজনেই অবাক হয়ে গেলেন। মুম্বাইয়ের এক হাড় কাঁপানো বৃষ্টির রাতে গলির কোণে একটি ভাঙাচড়া ছাদের নিচে এক বাবা এবং তার দুই সন্তান একে অপরের সাথে লেপ্টে ছিলেন। মনে হচ্ছিল যেন কেউ তাদের দিকে নজর দেবে না। হঠাৎ এক কোটিপতি মহিলা তাদের কাছে এলেন এবং সেই বাবাকে চিনতে পেরে তার চোখ কপালে উঠল। আজ আমরা আপনাদের একটি গল্প শোনাব যে সেই মহিলা এমন কি করেছিলেন যাতে তারা তিনজনেই অবাক হয়ে যান। সত্যি কি ভালো কাজ কারো জীবন বদলে দিতে পারে? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। বৃষ্টির ফোঁটা রাস্তায় পড়ে স্ট্রিট লাইটের হলুদ আলোতে লম্বা দাগ তৈরি করছিল। প্রিয়া শর্মা তার ঝকঝকে গাড়ি থেকে নামতেই কেঁপে উঠলেন। বছরের প্রথম রাতের বাতাস ছিল বেশ ঠান্ডা। গলির বাইরের পূজা মণ্ডপ থেকে আসা আগরবাতির সুবাস আর্দ্র বাতাসের সাথে মিশে পুরনো স্মৃতি তাজা করে দিচ্ছিল। তিনি নিজের শালটি ঠিক করলেন এবং ঘরে ঢুকতে যাবেন, ঠিক তখনই তার নজর গলির কোণে পড়ল। একটি নিচু ছাদের নিচে এক বাবা এবং তার দুই সন্তান ঠান্ডায় কুঁকড়েছিলেন। সেই লোকটি একটি ছোপ ছোপ দাগ ধরা দেওয়ালের সাথে ঘেঁষে বসেছিলেন। তার রোগা দুই হাত একটি পাতলা কোটে জড়ানো দুই সন্তানকে ঘিরেছিল। ছোট সন্তানটি তার মাথা বাবার বুকে ঠেকিয়ে রেখেছিল। তার ছোট্ট হাতগুলো বাবার কোটটিকে শক্ত করে ধরেছিল। বড় সন্তানটি চোখ খুলে চারপাশ দেখছিল। তার চোখে ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তবুও সে সাহস ধরে রেখেছিল। প্রিয়া তার ভ্রু কুঁচকালেন। এত ঠান্ডা বৃষ্টির রাতে তারা এই অবস্থায় কেন? তিনি ফিরে যেতে যাচ্ছিলেন, কিন্তু এক পরিচিত অনুভূতি তার মনে এলো। সেই লোকটির মুখ আরও মনোযোগ দিয়ে দেখে তিনি হঠাৎ থেমে গেলেন। কিছু একটা খুব পরিচিত, অনেক দূরের। লোকটির মুখ এক ভুলে যাওয়া স্মৃতিকে জাগিয়ে তুলছিল। তার শ্বাস ধীর হয়ে এলো। এটা হতে পারে না। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। তার জুতোর শব্দ রাস্তায় হালকা প্রতিধ্বনিত হচ্ছিল। লোকটি তখনও শান্ত হয়ে বসেছিলেন, যেন তার চারপাশে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার মতো শক্তি অবশিষ্ট নেই। তিনি ধীরে ধীরে তার সন্তানদের পিঠ চাপড়ে দিচ্ছিলেন। তার কণ্ঠস্বর ছিল গভীর ও উষ্ণ, কিন্তু ঠান্ডা আর ক্লান্তিতে কাঁপছিল। সব ঠিক হয়ে যাবে, কাল আবহাওয়া গরম হবে। সেই বাক্য, সেই কণ্ঠস্বর। প্রিয়া থেমে গেলেন। বাতাসের এক ঝাপটা এলো, যাতে তিনি কেঁপে উঠলেন। তিনি ছোট মেয়েটিকে দেখলেন, যার গাল ঠান্ডায় লাল হয়ে গিয়েছিল, এবং বড় ছেলেটিকে দেখলেন যে শক্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু তার কাঁপুনি লুকানো যাচ্ছিল না। দুই সন্তান তাদের বাবাকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যেন তিনিই পৃথিবীতে তাদের একমাত্র ভরসা। তিনি এক গভীর শ্বাস নিলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল। তুমি কি অর্জুন সিং? সেই লোক যে মাথা নিচু করে বসেছিল হঠাৎ এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর দু এক পলক পর সে ধীরে ধীরে মাথা তুলল। সেই চোখ, হ্যাঁ, এটি সেই ছিল, কিন্তু এখন সেই চোখগুলো যা একসময় উজ্জ্বল ছিল, এখন ক্লান্তি আর নিরাশার দুটি গভীর গর্তে পরিণত হয়েছে। অর্জুন তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। স্ট্রিট লাইটের আলো তার মুখের ক্লান্ত রেখাগুলোকে স্পষ্ট করে দিচ্ছিল। বৃষ্টির এক হালকা ঝাপটা সবকিছু ঝাপসা করে দিল। তার ঠোঁট নড়ল, কিন্তু পরক্ষণেই তার চোখে সতর্কতা চলে এলো। সে পিছিয়ে গেল এবং তার দুই সন্তানকে শক্ত করে ধরে নিল, যেন তার ভয় হচ্ছিল যে সে তাদের ছিনিয়ে নেবে। আপনি ভুল মানুষকে চিনেছেন। তার কণ্ঠস্বর ছিল রুক্ষ ও দূরত্বের। কিন্তু প্রিয়াকে এত সহজে ধোঁকা দেওয়া সম্ভব ছিল না। তিনি তার চোখের গভীরে অতীতের কোনো পরিচিত জিনিসের খোঁজ করছিলেন। অর্জুন, এটা তুমি? সেই মানুষ যে ওই বছর আমার সামনে দাঁড়িয়েছিল, এক উজ্জ্বল হাসি আর স্বপ্নে ভরা চোখ নিয়ে? সেই মানুষ যে আমার সব কিছু ছিল এবং তারপর কিছু না বলে হারিয়ে গেল? তিনি কিভাবে ভুল করতে পারেন? চারপাশের বাতাস শান্ত হয়ে গিয়েছিল। শুধু পুরনো ছাদের ওপর বৃষ্টির টুপটাপ শব্দ শোনা যাচ্ছিল। তিনি দুই সন্তানকে দেখলেন, যারা একদম তার মতোই দেখতে। কোনো ভুল হতে পারে না। ঠান্ডা তার মোটা কোটের ভেতরে ঢোকে যাচ্ছিল, কিন্তু তার মনকে টলাতে পারছিল না। তিনি আরও এক ধাপ এগিয়ে গেলেন। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় ছিল। আমার সাথে চলো, তুমি বাচ্চাদের আর কষ্ট দিতে পারো না। বৃষ্টি তখনও পড়ছিল। পরিবেশ যেন জমে গিয়েছিল। অর্জুন তার দুই সন্তানের হাত শক্ত করে ধরল। তার চোখে দ্বিধা ছিল। প্রিয়ার কথাগুলো রাতের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল এবং তার ঠান্ডা হয়ে যাওয়া হৃদয়ে পৌঁছে যাচ্ছিল। বাতাসের এক ঝাপটা গলির একটি ছোট রান্নাঘর থেকে আসা দীপাবলির মিষ্টির সুবাস নিয়ে এলো। সেই সুবাস অজান্তেই দুজনকে এক পুরনো উৎসবের কথা মনে করিয়ে দিল, যখন তারা তরুণ ছিল, যখন সবকিছু ভেঙে পড়েনি। সে কি মানবে? ভোরের হালকা হলুদ রোদ পর্দা চুইয়ে আসছিল। বান্দ্রার মাঝখানে অবস্থিত সেই শান্ত বাংলোর মেঝেতে উজ্জ্বল রেখা তৈরি করছিল, যা বাইরের কোলাহলপূর্ণ রাস্তা থেকে একদম আলাদা ছিল।
বাতাসে খাবারের সুবাস ছড়িয়েছিল, যা ঘরের কোণে পূজার বেবি থেকে আসা সকালের আঙুরবাতির অবশিষ্ট সুবাসের সাথে মিশে যাচ্ছিল। বড় ডাইনিং টেবিলের ওপর ডাল তরকার একটি বাটি থেকে ধোঁয়া উঠছিল, যার টক মিষ্টি স্বাদ লঙ্কার ঝালের সাথে মিশেছিল। দুই সন্তান একে অপরের পাশে বসেছিল, তাদের চোখ সামনে রাখা বাটির দিকে বিস্ময়ে তাকিয়েছিল। রিয়া ধীরে ধীরে তার বোন মীরার হাত টানল, মুখে জল আসছিল, কিন্তু তখনও চামচ তোলার সাহস হয়নি। রান্নাঘরের দরজা থেকে লক্ষ্মীজি সাবধানে সেদ্ধ সবজির একটি প্লেট আরও রাখলেন। তিনি ছিলেন প্রিয়ার পুরনো পরিচারিকা, শান্ত এবং কম কথা বলা, কিন্তু সবসময় যত্নশীল। তিনি আদরের সাথে হাসলেন, খাও বাচ্চারা, ভয় পেও না। দুই সন্তান তাদের বাবার দিকে তাকালো। অর্জুন চেয়ারের কোনায় বসেছিল, কিছুটা অস্বস্তিতে। সে মাথা নিচু করে নিল, তার শক্ত হাতগুলো হাঁটুর ওপর রাখা ছিল, কারোর দিকে তাকানোর সাহস হচ্ছিল না। ধন্যবাদ প্রিয়াজি। তার কণ্ঠস্বর এত ধীর ছিল যে ঘরের বিশালতায় প্রায় হারিয়ে গেল। প্রিয়া সামনে বসেছিলেন, তার চোখ তাকে মনোযোগ দিয়ে দেখছিলেন। তিনি এখনও তার এই রূপের সাথে অভ্যস্ত হতে পারছিলেন না। রোগা, শক্ত বসে যাওয়া চোখের সেই ছেলেটির থেকে একদম আলাদা, যাকে তিনি চিনতেন। তার হৃদয়ে এক ব্যথা অনুভব হলো, কিন্তু তিনি তা বাইরে দেখালেন না। তিনি ধীরে ধীরে নিজের চামচ নিচে রাখলেন। তোমার সাথে কি হয়েছিল? অর্জুন এক মুহূর্তের জন্য থামল। সে বলতে চাইল না, নিজের ব্যর্থতাকে তার সামনে প্রকাশ করতে চাইল না, কিন্তু প্রিয়ার চোখ ধৈর্য ধরে অপেক্ষা করছিল, কোনো চাপ ছাড়াই, কোনো তাড়াহুড়ো ছাড়াই। সে এক দীর্ঘ শ্বাস ছাড়ল, তার কণ্ঠস্বর ধীর এবং শুষ্ক ছিল। 2 বছর আগে আমি একজন অ্যাকাউন্টেন্ট ছিলাম। চাকরি ছিল স্থিতিশীল, আয় পরিবারের পেট ভরানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু তারপর আমি বিক্রম রাঠোরের সাথে দেখা করলাম। প্রিয়া তার ভ্রু কুঁচকালেন। এই নাম তিনি আগে কখনো শোনেননি। অর্জুন বলে চলল, তার গলায় তিক্ততা ছিল, যেন সে প্রতিটি শব্দ চিবিয়ে বলছে। সে আমাকে ব্যবসায় টাকা বিনিয়োগ করার জন্য রাজি করালো। আমি তাকে বিশ্বাস করেছিলাম, নিজের সব সঞ্চয় লাগিয়ে দিয়েছিলাম, এমনকি ব্যাংক থেকে ঋণও নিয়েছিলাম। তারপর সে গায়েব হয়ে গেল সব কিছু নিয়ে। আমি সব কিছু হারিয়ে ফেললাম। ঋণ বাড়তে থাকলো, আমার স্ত্রী, সে চলে গেল 2 সন্তানকে ফেলে। পরিবেশ ভারী হয়ে গেল। শুধু দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। প্রিয়া 2 শিশুকে দেখলেন, তার হৃদয় দুঃখে ভরে গেল। অর্জুনের একটি সুন্দর পরিবার ছিল, এবং এখন সে এক ফিকে হাসি হাসল। কিন্তু সেই হাসি ছিল তিক্ত। আমার কাছে কিছু অবশিষ্ট নেই, চাকরি নেই, ঘর নেই, ঋণ বেড়েই চলেছে। আমি এবং আমার বাচ্চারা তখন থেকেই ঘুরে বেড়াচ্ছি। গতরাতে তার বলা কথাটি প্রিয়ার মাথায় প্রতিধ্বনিত হল, এক সাধারণ সান্ত্বনা, যাতে অসহায়ত্ব এবং ভালোবাসা দুই লুকিয়েছিল। প্রিয়া ন্যাপকিনের কোণ হালকাভাবে চাপলেন, তার চোখ গভীর ভাবনায় ডুবে গেল। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আমি তোমাকে সাহায্য করব। অর্জুন অবাক হয়ে ওপরে তাকালো। শুধু বাচ্চাদের জন্য নয়, বরং আমাদের পুরনো সম্পর্কের জন্য। পরিবেশ এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। জানালার চৌকাঠ থেকে এক ফোঁটা জল চায়ের কাপে পড়ল। একটি হালকা শব্দ হলো। অর্জুন তার ঠোঁট কামড়ালো। তার এক অংশ এটি গ্রহণ করতে চাইছিল, কিন্তু অন্য অংশ চিৎকার করে মানা করছিল। সে বোঝা হতে চাইছিল না, এবং সে তার কাছে ঋণী তো একদমই হতে চাইছিল না। না, সে মাথা নাড়ল। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, আমি দান নিতে চাই না। প্রিয়া একটু মাথা ঝুঁকিয়ে নিলেন। তার চোখ ছিল তীক্ষ্ণ, কিন্তু কণ্ঠস্বর শান্ত। এটা একটি সম্পর্ক, দান নয়। সেই বাক্যটি তার হৃদয়ে গভীর আঘাত করল। অর্জুন তাকে দেখল, তার চোখ ধীরে ধীরে নরম হয়ে এলো। সে তাকে দয়া করছিল না, সে তাকে একটি অবলম্বন দিচ্ছিল। এমন এক অবলম্বন যা সম্মান থেকে জন্মেছে, দয়া থেকে নয়। সে মানা করতে চাইছিল, কিন্তু তার মুখ খুলছিল না। মীরা ভয়ে তার বাবার দিকে তাকালো। রিয়া তার হাতা চেপে ধরল। দুজনেই রোগা পাতলা ছিল। তাদের চোখে শৈশবের সারল্যের সাথে সাথে অনেক উদ্বেগও ছিল। তার কি মানা করার অধিকার ছিল? না। এক মুহূর্তের নিস্তব্ধতা কেটে গেল। প্রিয়ার তৎক্ষণাৎ উত্তরের প্রয়োজন ছিল না। তিনি উঠলেন, নিজের স্টাডি টেবিলের দিকে গেলেন এবং ফোন তুললেন। তিনি একটি নম্বর ডায়াল করলেন। তার কণ্ঠস্বর হালকা কিন্তু দৃঢ় ছিল। বিক্রম রাঠোর সম্পর্কে অবিলম্বে খোঁজ নাও। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার মাথায় কোনো পরিকল্পনা ছিল। বাইরে সূর্য উঠে গেছে, কিন্তু রাতের শিশির এখনও পাতায় জমেছিল। ডাল তরকার সুগন্ধ এখনও বাতাসে ঘুরে বেড়াচ্ছিল, যা এক পারিবারিক খাবারের কথা মনে করিয়ে দিচ্ছিল, যা অর্জুনের একসময় ছিল এবং এখন তার নাগালের বাইরে চলে যাচ্ছিল। গলির বাইরে মোটরসাইকেলের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল।
শহরের চেনা শব্দগুলো বাংলোর বিশাল জায়গার ভেতর ঢুকে আসছিল। অর্জুন কাঁচের জানালার ধারে দাঁড়িয়েছিল। তার চোখ নিজের দুই মেয়ের দিকে ছিল, যারা উঠোনে গাছের ছায়ায় খেলছিল। মীরা এবং রিয়া হাসছিল, লাল টালির মেঝেতে এদিক ওদিক দৌড়াচ্ছিল। লক্ষ্মীজি সিঁড়িতে বসেছিলেন, তার কুচকানো হাতগুলো মনোযোগ দিয়ে ছোট ছোট কাঁকড়গুলোকে গিট্টে ঘরে রাখছিল। তিনি ধীরে ধীরে দুই শিশুকে নির্দেশ দিচ্ছিলেন। তার কণ্ঠস্বর ছিল কোমল ও ধৈর্যে ভরা। এখানে এসো বাবা, এটাকে প্রতিটি ঘরে ফেলো, কিন্তু পরবর্তী চালের জন্য একটি পাথর রাখতে ভুলো না। দুই শিশু মনোযোগ দিয়ে শুনছিল এবং তারপর সাবধানে প্রতিটি পাথর ছোট মাটির ঘরে রাখছিল। অর্জুন এই দৃশ্য দেখে হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ল। এই খেলা সে নিজেও কখনো এভাবেই খেলত, এক মেয়ের সাথে যার চোখ ছিল স্বচ্ছ, যার লম্বা চুল সবসময় পেছনে বাঁধা থাকত। দুজনে স্কুলের উঠোনে গিট্টে খেলত, যখন শহরে আজকের মতো উঁচু দালান ছিল না। একটি স্মৃতি যা সময়ের ধুলোয় চাপা পড়ে গিয়েছিল, এখন পরিষ্কারভাবে ফুটে উঠল। সে নিজের মুঠি শক্ত করল। প্রিয়ার কথা তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। গত কয়েকদিন ধরে তিনি তাকে থাকতে বাধ্য করেননি, না সাহায্যের বিষয়ে আর কিছু বলেছিলেন, কিন্তু এই নীরবতা তাকে অন্য যে কোনো বিষয়ের চেয়ে বেশি অস্থির করে তুলছিল। তার এখানে ওখানে ঘুরে বেড়ানোর, বাজারের বারান্দায় রাত কাটানোর, নিজের দুই সন্তানকে উষ্ণতা দেবার জন্য শক্ত করে ধরার অভ্যাস হয়ে গিয়েছিল। সে নিজেকে বলেছিল যে তার কারো সাহায্যের প্রয়োজন নেই, সে অন্যের ওপর নির্ভরশীল হতে পারে না। কিন্তু এখন নিজের দুই সন্তানকে পেট ভরে খেতে দেখে এবং ঠান্ডায় কাপার বদলে হাসাহাসি ও খেলতে দেখে তার মধ্যে তাদের এই জায়গা থেকে দূরে সরিয়ে নেবার সাহস ছিল না। সে এক দীর্ঘশ্বাস নিল, নিজের ভেতরের লড়াইকে চেপে রাখার চেষ্টা করে। আমার অন্যের সাহায্যে বাঁচার অভ্যাস নেই। তার কণ্ঠস্বর ঘির হয়ে এলো। কিন্তু তোমার কি কষ্টে বাঁচার অভ্যাস আছে? পেছন থেকে একটি কোমল কণ্ঠস্বর এলো। সে ফিরে দেখল প্রিয়া পাশের একটি নিচু দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি আগের মতোই শান্ত ও স্থির ছিলেন, যেন জীবনের কোনো ঘটনাই তাকে নাড়াতে পারবে না। তিনি কাছে এলেন। তার চোখ ছিল কোমল, কিন্তু তাতে কোনো দয়া ছিল না। তোমার বিবেকানন্দ হাই স্কুল মনে আছে? অর্জুন ভ্রু কুচকাল। মনে থাকবে না কেন? প্রিয়া পাশের একটি বেতের চেয়ারে বসলেন, দুই হাত একে অপরের সাথে জড়িয়ে। ওই সময় তুমি আমাকে পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করেছিলে। তুমি খুব ভালো পড়াতে, এত ধৈর্যের সাথে যে আমার মনে হয়েছিল তুমি যদি অ্যাকাউন্টেন্ট না হতে তবে নিশ্চয়ই একজন শিক্ষক হতে। অর্জুন ফিকে হাসি হাসল। শিক্ষক? আমাকে কেউ এমন কথা বলেনি। প্রিয়াও হাসলেন, কিন্তু সেই হাসি দ্রুতই ফিকে হয়ে গেল। তিনি উঠোনের দিকে তাকালেন, যেখানে দুই শিশু এখনও খেলায় মগ্ন ছিল। তারপর তিনি ধীরে ধীরে বললেন, তোমার বিক্রম রাঠোরকে মনে আছে? অর্জুন থেমে গেল। মনে নেই মানে? ভুলব কেমন করে? সেই নামটি তার জন্য হাই স্কুলের দিনগুলোতে একটি কাঁটা ছিল। একটা ছেলে যে বাইরে থেকে আকর্ষণীয় ছিল, ধনী পরিবারের ছিল, কিন্তু ভেতর থেকে ছিল নিচু এবং ঈর্ষাপরায়ণ। তার কি হয়েছে? অর্জুন ভ্রু কুচকাল। প্রিয়া তৎক্ষণাৎ উত্তর দিলেন না। তিনি নিজের আঙুলের আংটিটি ধীরে ধীরে ঘোরালেন। তার চোখ দূরে তাকিয়েছিল। তুমি জানো, সেই আমাদের মধ্যে ফাটল ধরাতে গুজব ছড়িয়েছিল। অর্জুন অবাক হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ ছিল, যেন সে সেই স্মৃতিগুলোকে খুঁড়ে দেখার চেষ্টা করছে, যা বছরের পর বছর ঝাপসা হয়ে গিয়েছিল। তুমি দ্বিতীয় ক্লাসের প্রিয়া? তার কণ্ঠস্বর কাঁপছিল, যেন সে যা শুনল তা বিশ্বাস করতে পারছিল না। তুমি আমাকে চিনতে পারোনি? সে তাকে অনেকক্ষণ দেখল। হালকা রোদে তার মুখে এখনও পুরনো দিনগুলোর ঝলক ছিল, শুধু এখন তিনি অনেক বেশি পরিমক্ষ ও শান্ত হয়ে গেছেন। তাহলে এটি সেই ছিল, সেই মেয়েটি যাকে সে কখনো... হঠাৎ তার গলায় একদলা আবেগ অনুভব করল। এবং তুমি আমাকে দোষ দাওনি? প্রিয়া বিষণ্ণ হাসি হাসলেন। আমি তোমাকে কেন দোষ দেব? আমি ওই বছর কিছু না বলে চলে গিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল যে তোমাকে বাধ্য করা হয়েছিল। সেই বাক্যটি তাকে চমকে দিল। তিনি বলতে চললেন, তার কণ্ঠস্বর বাতাসের মতো হালকা ছিল, তুমি এমন মানুষ নও যে সহজে মুখ ফিরিয়ে নেবে। আমি অনেক ভেবেছি এবং আমার বিশ্বাস যে ওই বছর তোমার কাছে আর কোনো বিকল্প ছিল না। সে নিজের মাথা নিচু করে নিল। বাতাসের এক ঝাপটা জুঁই ফুলের হালকা সুগন্ধ নিয়ে এলো। তাহলে এত বছর ধরে সে কখনো তাকে ঘৃণা করেনি, আর সে সবসময় নিজেকে দোষ দিয়ে এসেছে। সে ফিরে যেতে চেয়েছিল, তাকে খুঁজতে চেয়েছিল, সবকিছু পরিষ্কার করতে চেয়েছিল, কিন্তু জীবন তাকে সুযোগ দেয়নি। ঘটনাগুলো তাকে টেনে নিয়ে গেছে, যার ফলে তার কাছে নিজের দুই ছোট সন্তান ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। প্রিয়া তাকে অনেকক্ষণ দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, এখন আমি সেই পুরনো সময়ের ক্ষতিপূরণ করতে চাই।
সে তার মানে বুঝল না। কিসের ক্ষতিপূরণ? সে কিছু জিজ্ঞেস করার আগেই ফোনের ঘণ্টা বেজে উঠল। নীরবতা ভেঙে প্রিয়া ফোন তুললেন। ওপাশ থেকে রিপোর্ট শুনে তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে গেল। তিনি কয়েক সেকেন্ড চুপ ছিলেন, তারপর শুধু একটি বাক্য বললেন, বিক্রম এটা জানতে পারলে কি করবে? অর্জুন একটু কেঁপে উঠল। এক হালকা হাওয়া বইল, কিন্তু তার হঠাৎ এক অস্থিরতা অনুভব হল। উঠোনে মীরা এবং রিয়া তখনও বেখেয়ালে হাসাহাসি আর খেলছিল, এই বিষয়ে অজানা যে কোনো অন্ধকার ধীরে ধীরে ফিরে আসছিল। বিকেলের হালকা রোদ কাঁচের জানালা দিয়ে আসছিল। টেবিলের ওপর এক হলুদ আভা ছড়িয়েছিল। প্রিয়ার রিয়েল এস্টেট কোম্পানির অফিস পেশাদার মনে হচ্ছিল, কিন্তু খুব ঠান্ডা নয়। পথে রাখা সবুজ গাছ, কিবোর্ডের টিকটিক শব্দ কফি মেশিনের শব্দের সাথে মিশে এমন এক পরিবেশ তৈরি করছিল যা গম্ভীরও ছিল, আবার আরামদায়কও। প্রিয়া নিজের বড় টেবিলের পেছনে বসেছিলেন। তার চোখ মনোযোগ দিয়ে হাতে থাকা দলিলের প্রতিটি পাতা ঘুরছিল। শুষ্ক পরিসংখ্যান তাকে হতাশ করছিল না, বরং সেগুলি তাকে সত্যিকে মেলাতে সাহায্য করছিল। তার সামনের রিপোর্টটি তার আসল রূপ পরিষ্কার করে দিয়েছিল। জালিয়াতিপূর্ণ চুক্তি, বিনিয়োগের টাকা তুলে নেওয়া, বিশাল ঋণ যা সে চতুর অ্যাকাউন্টিং পদ্ধতির মাধ্যমে লুকিয়ে রেখেছিল, এবং সর্বোপরি সে অর্জুনকে ঠকিয়ে তার ছোট কোম্পানিটি দখল করে নিয়েছিল, যা সে বছরের পর বছর কঠোর পরিশ্রমে তৈরি করেছিল। প্রিয়া ফিঁকে হাসলেন। তিনি ফোন তুললেন এবং একটি নম্বর ডায়াল করলেন। অর্জুন চুপচাপ বসেছিল, তার চোখে দ্বিধা ছিল। তার পাশে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড অঞ্জলি দেশাই, ৩০-এর কোঠার এক মহিলা যার হাসি ছিল উষ্ণতায় ভরা, তার সামনে কিছু দলিল রাখছিলেন। প্রিয়া ধীরে ধীরে একটি ফাইল টেবিলের ওপর রাখলেন। তুমি আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চেষ্টা করছো না কেন? অর্জুন চমকে ওপরে তাকাতে লাগল। প্রিয়া, আমি... সে থামল। তার হাত অজান্তেই চেয়ারের কোণ শক্ত করে ধরতে লাগল। আমার ভয় হচ্ছে যে আমি এটা করতে পারবো না। তিনি সরাসরি তার চোখে তাকালেন। অর্জুন, তুমি একজন চমৎকার অ্যাকাউন্টেন্ট ছিলে। যা হয়েছে তাকে নিজের যোগ্যতার উপর প্রভাব ফেলতে দিও না। অর্জুন ফিঁকে হাসল, কিন্তু সেই হাসিতে এক তিক্ততা ছিল। আমি ছিলাম, কিন্তু এখন... অঞ্জলি এতক্ষণ চুপচাপ দেখছিলেন, হঠাৎ বলে উঠলেন। তার কণ্ঠস্বর ছিল হালকা কিন্তু দৃঢ়। আপনি চেষ্টা তো করে দেখুন। আমি দেখেছি আপনার ভিত্তি খুব মজবুত। যদি প্রয়োজন পড়ে তবে আমি আপনাকে সাহায্য করব। অর্জুন তার দিকে তাকালো, তারপর টেবিলের উপর রাখা ফাইলটির দিকে। সবকিছুই এখনও খুব চেনা ছিল। ব্যালেন্স শিট, আয় ব্যয়ের রিপোর্ট, পরিপাটি করে সাজানো পরিসংখ্যান। কিন্তু যখন সে কলম তুলল, তখন সে অনুভব করল যে তার হাত কাঁপছে। পুরনো স্মৃতি ফিরে এলো। সেদিনও সে এভাবেই বসেছিল। সামনে বিক্রম রাঠোরের সাথে সহযোগিতার চুক্তি ছিল। সে বিশ্বাস করেছিল, স্বাক্ষর করেছিল, এবং তার ঠিক পরেই তার সব কিছু ধসে গিয়েছিল। এক স্থিতিশীল চাকরি এবং পরিবারওয়ালা মানুষ থেকে সে এক রাতে কঙ্গাল হয়ে গিয়েছিল। তার হাত কলমটিকে শক্ত করে ধরে নিল, যেন সে এক অদৃশ্য ভয়ের সাথে লড়াই করছে। সামনে থেকে প্রিয়া চুপচাপ দেখছিলেন। তিনি তার হৃদয়ের লড়াই বুঝতে পারছিলেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে অর্জুন সহজে হার মানার মতো মানুষ নয়। লক্ষ্মীজি ভেতরে এলেন। তার হাতে গরম গরম পকোড়ার একটি ট্রে ছিল। ময়দা, চিংড়ি, মাংস এবং টক মিষ্টি চাটনির সুবাস পুরো ঘরে ছড়িয়ে পড়ল। অঞ্জলি হাসি মুখে একটি প্লেট নিলেন। লক্ষ্মীজির হাতে জাদু আছে। অর্জুনজি, আপনিও খান, শক্তি পাবেন, তারপর কাজ করবেন। অর্জুন সোনালি পকোড়াগুলো দেখল। তার হৃদয় একটু নরম হল। তার মনে পড়ল ছোটবেলায় তার মাও বৃষ্টির দিনে এগুলি বানাতেন। সে হাত বাড়িয়ে একটি নিল। ধীরে ধীরে মাথা নাড়ল। হয়তো তার আরও একবার চেষ্টা করা উচিত। প্রিয়া তাকে দেখলেন। তার চোখে ছিল গভীর ভাবনা। জানালার বাইরে বিকেলের রোদ ফিকে হয়ে আসছিল। শহরের আলোগুলো জায়গা করে নিচ্ছিল। আরও একটি দিন কেটে গেল, কিন্তু এটি এমন এক মানুষের জন্য এক নতুন শুরু হতে পারত যে সব কিছু হারিয়েছিল। কিবোর্ডের টিকটিক শব্দ অ্যাকাউন্টিং রুমে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রিন্টারের ধীর শব্দ এবং কর্মীদের মধ্যে ছোট ছোট কথাবার্তার সাথে মিশছিল। অর্জুন স্ক্রিনের সামনে বসেছিল। তার চোখ স্প্রেডশিটে আটকে ছিল। পরিসংখ্যান তার দ্রুত আঙুলের নিচে নাচছিল। 1 মাস কেটে গেল। সব কিছু ধীরে ধীরে পরিচিত হয়ে গেল। শুরুতে সে তখনও ইতস্তত করছিল, কিন্তু এখন কাজের প্রক্রিয়াগুলো তার অংশ হয়ে গেছে। বাস্তবে কাজ করার এবং অবদান রাখার অনুভূতি তার হৃদয়কে হালকা করে দিয়েছিল। অঞ্জলির কণ্ঠস্বর তার মাথায় প্রতিধ্বনিত হল। পাশের টেবিল থেকে অঞ্জলি স্ক্রিন থেকে নজর সরালেন এবং এক উজ্জ্বল হাসি দিলেন। আপনি খুব দ্রুত শিখে নিয়েছেন। অর্জুন ধীরে হাসল। কলম নিচে রেখে বলল, আমি এই সুযোগ হারাতে চাই না।
অঞ্জলি মাথা নোয়ালেন। তার চোখ যেন পরীক্ষা করছিল। তাহলে আপনার প্রেরণা কি? তাকে ভাবতে হলো না। আমি চাই আমার বাচ্চারা আমাকে নিয়ে গর্ব করুক। শুধু একটি সাধারণ বাক্য, কিন্তু অঞ্জলি হঠাৎ নিজের হৃদয়ে এক উষ্ণতা অনুভব করলেন। এই লোকটির চোখে তিনি কেবল বেঁচে থাকার নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে রক্ষা করার দৃঢ় সংকল্প দেখলেন। দরজা ধীরে ধীরে বন্ধ হল। ভেতরে ঘরটি উষ্ণ হলুদ আলোতে ডুবেছিল, কিন্তু পরিবেশে এক লুকানো উত্তেজনা ছিল। টেবিলের ওপর একটি মোটা ফাইল পরিপাটি করে রাখা ছিল। প্রিয়া হাত বাড়িয়ে একটি একটি করে পাতা উল্টালেন। তার তীক্ষ্ণ চোখ পরিসংখ্যান এবং বিক্রমের লেনদেনে অস্বাভাবিক সংকেতগুলোর ওপর ঘুরছিল। তিনি নিজের আঙুল টেবিলের ওপর হালকাভাবে চাপড়ালেন। যদি সে দায়িত্ব না নেয়, তবে এই ফাইল মিডিয়াকে পাঠিয়ে দাও। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু প্রতিটি শব্দে ছিল স্পষ্ট ওজন। দরজা ধীরে ধীরে খুলল। অর্জুন ভেতরে এলো। সে 1 সেকেন্ডের জন্য থামল, তারপর ধীরে ধীরে তার টেবিলের দিকে এগিয়ে এলো। তুমি তার সাথে কি করতে যাচ্ছ? প্রিয়া মাথা তুলে সরাসরি তার চোখে তাকালেন। আমি প্রথমে তাকে শুধরে যাওয়ার সুযোগ দেব। অর্জুন তার চোখ কুঁচকালো। আর যদি সে না মানে? তিনি আরও একটি দলিলের পাতা উল্টালেন। তার কণ্ঠস্বরে কোনো দ্বিধা ছিল না। তবে তাকে মূল্য দিতে হবে। সে চুপচাপ তাকে দেখতে থাকল। তার সামনের মহিলা এখন হাই স্কুলের সেই লাজুক প্রিয়া ছিল না। তিনি এক শক্তিশালী, দৃঢ় প্রতিজ্ঞ মহিলা হয়ে উঠেছিলেন, যে জানতেন তিনি কি চান এবং তাকে কি করতে হবে। সে জানত না যে তার এই বিষয়ে স্বস্তি অনুভব করা উচিত, নাকি চিন্তা করা উচিত যে তিনি বিক্রমের মতো বিপজ্জনক মানুষের সাথে লড়তে প্রস্তুত। অর্জুন মাথা নিচু করে বিলের একটি বান্ডিল পরীক্ষা করল। প্রতিটি বিবরণ খুঁটিয়ে দেখছিল। এই কাজে সতর্কতার প্রয়োজন ছিল, কিন্তু সে ক্লান্তি অনুভব করল না। এর বিপরীতে কাজে মনোযোগ দেওয়ার অনুভূতি তাকে আরও শান্ত অনুভব করালো। অঞ্জলি কাছে এলেন, একটি হাত তার চেয়ারের পেছনে রাখলেন। তার কণ্ঠস্বর এত ধীর ছিল যে কেবল সেই শুনতে পাচ্ছিল। অর্জুন মাথা তুলল, কিছুটা অবাক হয়ে। এখানে একজন স্থায়ী কর্মী হওয়া, সে কখনো এর কথা ভাবেনি। 1 মাস আগে সে এই চাকরিটিকে কেবল একটি অবলম্বন মনে করত, নিজের সন্তানদের পেট চালানোর এক মাধ্যম। কিন্তু এখন এটি তার জীবনের একটি অংশ হয়ে গেছে। সে কাজ চালিয়ে যেতে চাইছিল, একটি স্থিতিশীল চাকরি চাইছিল, যাতে তার 2 মেয়ের ভবিষ্যৎ ভালো হয়। সে হাতের কলমটিকে হালকাভাবে চাপল। আপনার কি মনে হয় যে আমি এটি করতে পারব? অঞ্জলি হাসলেন। আপনি এটি প্রমাণ করে দিয়েছেন। সে উত্তর দিল না, কিন্তু তার হৃদয়ে এক আলো চুপচাপ জ্বলে উঠল। তিনি ফোন তুললেন। সহকারীর কণ্ঠস্বর ছিল আতঙ্কিত। বিক্রম জেনে গেছে। তিনি ভ্রূণ কুঁচকালেন। তার প্রতিক্রিয়া কি? ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা ছিল। তারপর সহকারী উত্তর দিল, কেউ নিশ্চিতভাবে জানে না, তবে সম্ভবত সে চুপ করে বসে থাকবে না। প্রিয়া চুপ থাকলেন। তার চোখ গভীর হয়ে গেল। জানালার বাইরে শহর আলোকিত হয়ে গেছে। ব্যস্ত রাস্তায় আলোর ঝলকানি ছড়িয়েছিল, কিন্তু তার হৃদয়ে এক লড়াই ধীরে ধীরে আকার নিচ্ছিল। তিনি নিজের হাতের ফোনটি হালকাভাবে চাপলেন। আশা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। বাইরে অর্জুন চেয়ারে চুপচাপ বসেছিল। পুরনো স্মৃতি হঠাৎ ফিরে এলো। তার পুরনো নববর্ষের কথা মনে পড়ল, যখন তার মা বেঁচে ছিলেন। তিনি সব সময় পুরো পরিবারের জন্য আদার মিষ্টি বানাতেন। ঝাঝালো মিষ্টি সুগন্ধ, মিষ্টি স্বাদ, তার উত্থান পতনময় জীবনের বিরল উষ্ণ স্মৃতির মতো। এখন নতুন চাপের মাঝে, পরিসংখ্যান এবং বড়দের হিসাব নিকাশের মাঝে তার হঠাৎ সেই স্বাদকে আবার খুঁজে পাওয়ার ইচ্ছা হলো, সেই হারিয়ে যাওয়া শান্তিপূর্ণ দিনগুলোর স্বাদ। সূর্য মাথার ওপর ছিল। মুম্বাইয়ের কেন্দ্রের ব্যস্ত রাস্তায় জ্বলছিল। প্রখর গরম পথচারীদের মুখে পড়ছিল, কিন্তু চমৎকার কফি শপের ভেতরে বাতাসে ছিল এক নিস্তব্ধ শীতলতা। প্রিয়া ভেতরে এলেন। প্রতিটি পদক্ষেপ ধীর কিন্তু দৃঢ়। তিনি এই ধরনের বৈঠকের সাথে অভ্যস্ত ছিলেন, এমন বৈঠক যেখানে একটি ছোট ভুল থেকেও পাশা উল্টে যেতে পারে। ক্রিস্টাল ঝাড়বাতি এবং ধীর মিউজিকওয়ালা চমৎকার পরিবেশের মাঝে এক লোক চেয়ারে হেলান দিয়ে বসেছিল। তার ঠোঁট এক চ্যালেঞ্জিং অর্ধেক হাসিতে বাঁকা হয়েছিল। বিক্রম রাঠোর। সে একটি সাদা শার্ট পরেছিল, ওপরের বোতাম খোলা ছিল, যাতে একটি পাতলা সোনার চেন দেখা যাচ্ছিল। তার সামনে কফির গ্লাস তখনও ভরা ছিল, কিন্তু সে তাতে হাত দেয়নি। সে তাকে দেখল। তার চোখে অর্ধেক কৌতূহল এবং অর্ধেক ঘৃণা ছিল। অনেকদিন পর দেখা হলো প্রিয়া। সে নিজের কণ্ঠস্বর লম্বা করে টানল, আরাম করার ভান করে। বাহ,
আমি জানতাম না যে তুমি এখনও সরাসরি দেখা করতে পছন্দ করো। আমার মনে হয়েছিল তুমি সরাসরি অভিযোগ দায়ের করবে। প্রিয়া উত্তর দিলেন না। তিনি চেয়ার টেনে সামনে বসলেন। তার চোখ ছিল শান্ত। সে নিজের হাত ভাঁজ করে পেছনে হেলান দিল। তুমি কি চাও? আমার অর্জুনের সাথে এখন আর কোনো লেনদেন নেই। সে কখনো এমনটা বলেছিল, কিন্তু এখন এই লোকটির মুখোমুখি হয়ে তার নিশ্চিত মনে হচ্ছিল না যে সে ক্ষমার যোগ্য। প্রিয়া কথা ঘুরিয়ে পেঁচিয়ে বললেন না। তিনি একটি মোটা ফাইল টেবিলের ওপর রাখলেন এবং ধীরে ধীরে তার দিকে ঠেলে দিলেন। ভুয়ো চুক্তি, 50 কোটির ঋণ। এটা কি তোমার কোম্পানিকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়? বিক্রমের ঠোঁটের হাসি এক মুহূর্তে জমে গেল। সে দ্রুত ফাইলের ওপর নজর বুলালো। তার হাত একটু কাঁপল, কিন্তু তার ঠিক পরেই সে হেসে উঠল, যেন সবকিছু একটি রসিকতা। তোমার কি মনে হয় তুমি কি কোনো সিনেমা বানাচ্ছ? সে কিছু পাতা উল্টালো, কিন্তু তার চোখ তখনও সতর্ক ছিল। এইসব জিনিস দিয়ে কি প্রমাণ হয়? প্রিয়া শান্তভাবে চামচ দিয়ে নিজের আইসড কফি নাড়লেন। গ্লাস থেকে ঠান্ডা ধোঁয়া বের হয়ে তার আঙুলে লাগছিল। তিনি ধীরে ধীরে প্রতিটি শব্দ পরিষ্কার করে বললেন, এটি প্রমাণ করে যে তুমি হিসাবে কারচুচি করেছ, জাল স্বাক্ষর করেছ, সহযোগী কোম্পানির মাধ্যমে মানি লন্ডারিং করেছ, এবং আরও অনেক কিছু আছে। এটি কেবল একটি কপি। আমি মূল কপি আমার আইনজীবীকে পাঠিয়ে দিয়েছি। বিক্রম ফাইলটি জোরে টেবিলের ওপর আছাড় দিল। সে এখন আর হাসছিল না। সে তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার মুখ কালো হয়ে গেল। তুমি এমন করার সাহস করবে না। প্রিয়ার মুখের রং বদলালো না। আমি রসিকতা করতে পছন্দ করি না। পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে গেল। চারপাশের শব্দ, ওয়েটার, কফি মেশিনের শব্দ সব ফিকে হয়ে গেল। সে চেয়ারে ঝুঁকে পড়ল, নিজের চিবুক ওপরে তুলল। শান্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু চেয়ারের হাতলের ওপর তার শক্ত মুঠি তার উদ্বেগকে প্রকাশ করে দিচ্ছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল, তার কণ্ঠে কিছুটা হুমকির সুর ছিল, তুমি কি মনে করো তোমার কাছে সপ্তাহের টেক্কা আছে? আমি অর্জুনকেও আমার সাথে নিচে টেনে নামাতে পারি। ওই বাক্যটি প্রিয়ার চোখকে তীক্ষ্ণ করে তুলল। সে তার কফির গ্লাস নিচে রাখল। এখন সে আর শান্ত ছিল না। চেষ্টা করে দেখো কে বেশি দ্রুত। এইবার বিক্রম অবাক হয়ে গেল। সে তাকে দেখল। এখন আর তার মধ্যে কোনো অবজ্ঞা ছিল না। সে জানত যে প্রিয়া শুধু কথা বলা মানুষদের মধ্যে একজন নয়। সে তার চোখ সরু করল, একটা দীর্ঘশ্বাস নিল। আমি ব্যাপারটা সামলাতে পারি, সে ধীরে ধীরে বলল, যেন সে বিচার বিবেচনা করছে। কিন্তু তোমাকে আমাকে সময় দিতে হবে। প্রিয়া কিছুটা মাথা নোয়ালো। ভাবার ভান করতে করতে বলল, তোমার কাছে 3 দিন সময় আছে। 3 দিন তার জন্য সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল, অথবা তার আসল চেহারা দেখানোর জন্য যথেষ্ট ছিল। সে উঠে দাঁড়ালো। তার উত্তরের অপেক্ষা না করেই যাওয়ার আগে সে আইসড কফির গ্লাস টেবিলের ওপর ফেরত রাখল। এক মুহূর্তের জন্য তার সেই দিনটির কথা মনে পড়ল, যখন সে একজন ছাত্রী ছিল। সে এবং অর্জুন স্কুলের কাছে একটা ছোট্ট কফি শপে বসত। পরীক্ষার প্রস্তুতির ক্লান্তিকর দিনগুলোতে তারা একটা আইসড কফি ভাগ করে খেত। অর্জুন তেতো স্বাদ বেশি পছন্দ করত, সে পছন্দ করত মিষ্টি। তাই তারা এক এক চুমুক করে ভাগ করে নিত, একটা অভ্যাসের মতো। কিছু না বলেই গড়ে ওঠা এক অভ্যাস, যার সময় এবং ঘটনা প্রবাহ মুছে দিয়েছিল। সে দোকান থেকে বেরিয়ে এলো। দুপুরের কড়ার মুদ রাস্তার ওপর পড়ছিল। ফোন বের করে সে একটা নম্বর ডায়াল করল। অর্জুন দ্বিতীয় রিং বাজার পরেই ফোন তুলে নিল। তুমি কি তৈরি? মিটিং রুমে কাগজপত্রের খসখস শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। পরিবেশ কিছুটা থমথমে ছিল, তবে ভারী নয়, বরং এক ধরনের অপেক্ষা ছিল। অর্জুন ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। তার হাতে ছিল সদ্য ছাপা পরিকল্পনার একটি কপি। তার চোখ সহকর্মীদের ওপর ঘুরছিল, যারা তাকে মনোযোগ দিয়ে দেখছিল। এই প্রথম সে এত বছরের মুসিবতে ডুবে থাকার পর এমন পেশাদার কর্মীদের সামনে দাঁড়িয়েছিল। সে একটা দীর্ঘশ্বাস নিল, নিজের হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে করতে। গতরাতে প্রিয়ার প্রশ্ন তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। সেই সময় সে নিশ্চিত ছিল না, কিন্তু এই মুহূর্তে দ্বিধার কোনো অবকাশ ছিল না। সে পরিকল্পনাটি খুলল। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু স্পষ্ট। পুরানো চুক্তি পর্যালোচনা করার পরে আমি দেখেছি যে একটি গুরুত্বপূর্ণ ত্রুটি রয়েছে। পুরো রুম চুপ হয়ে গেল। সবার চোখ তার দিকে নিবদ্ধ ছিল। সে একটি কাগজ প্রজেক্টর স্ক্রিনে রাখল। একটি স্প্রেডশিটে একটি সংখ্যার দিকে ইশারা করে বলল, যদি চুক্তির শর্তানুযায়ী গণনা করা হয়, তবে কোম্পানিকে 1 কোটি টাকা পর্যন্ত একটি অনুচিত ফি দিতে হবে। যদিও এটি একটি সাধারণ অ্যাকাউন্টিং ত্রুটি এবং যদি 7 ফেব্রুয়ারির শর্ত অনুযায়ী এটি সংশোধন করা হয়, তবে আমরা এই পুরো অর্থ সাশ্রয় করতে পারি। কিছু কর্মচারী ধীরে ধীরে ফিসফাস শুরু করল। অঞ্জলি, যে সবার সামনে বসেছিল, প্রশংসার ছলে হেসে উঠল। আমি বলেছিলাম না যে তার মধ্যে প্রতিভা আছে? কেউ কেউ মাথা নাড়ল, কেউ কেউ একে অপরের কানে কানে কথা বলছিল, এবং কেউ কেউ নিজের হাতের নথিগুলো পুনরায় দেখছিল। ঘরের এক ব্যক্তি বলল, তার কণ্ঠে প্রশংসা ছিল, আপনি এই ভুলটি ধরলেন কিভাবে? এই চুক্তিটি অনেকবার পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে। অর্জুন আলতো করে হাসল। প্রথমবার অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করছিল। আমি অনেক বছর ধরে একজন অ্যাকাউন্ট্যান্ট ছিলাম,
যদিও আমি কিছু সময় এই পেশা থেকে দূরে ছিলাম, কিন্তু মনোযোগ দিয়ে দেখলে আমি এখনও অসঙ্গতিগুলো চিনতে পারি। অঞ্জলি প্রথমে হাততালি দিল, তারপর বাকিরাও তার সাথে যোগ দিল। একজন ব্যক্তি যাকে প্রায় বহিরাগত মনে করা হতো, এখন সে প্রকৃতপক্ষে স্বীকৃতি পেয়ে গিয়েছিল। টেবিলের শেষ প্রান্তে প্রিয়া তাকে দেখল। তার চোখে গর্ব লুকিয়েছিল না। তাকে কিছু বলার প্রয়োজন ছিল না, কিন্তু সেই মুহূর্তে সে বুঝতে পারল যে সে শুরু থেকেই তার ওপর বিশ্বাস করত। টেবিলে রাখা ফোনটা মৃদু বেজে উঠল। প্রিয়া সেটা তুলল, কিছুক্ষণ শুনল। সহকারীর কণ্ঠস্বর ছিল আতঙ্কিত। ম্যাম, মিডিয়া বিক্রমের কেলেঙ্কারির ওপর নিবন্ধ প্রকাশ করে দিয়েছে। তার কোম্পানি বুড়িভাবে কেঁপে গেছে। প্রিয়া কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো। সত্যি, আর্থিক খবরের সাইটগুলো একই সাথে খবরটি প্রকাশ করেছিল। সে তার ঠোঁট কামড়াল। তাহলে প্রভাব শুরু হয়ে গেছে। সে ফোনটা নিচে রাখল। তার চোখে এক ঠান্ডা দীপ্তি ছিল। বিক্রম হয়তো অনেক মানুষকে ঠকিয়ে থাকতে পারে, কিন্তু এইবার সে বাঁচতে পারবে না। অর্জুন নিজের ডেস্কে ফিরে বসল। সংশোধিত ফাইলটির দিকে তাকাচ্ছিল। তার হাত ধীরে ধীরে পাতা উল্টাচ্ছিল। সংখ্যাগুলোকে স্পর্শ করছিল, যেন সেগুলো তার অংশ। সে কখনো ভাবেনি যে সে এটা করতে পারবে। তার মনে হয়েছিল সে সবকিছু হারিয়ে ফেলেছে। তার পুরনো দক্ষতা এবং গতি চিরতরে চলে গেছে। কিন্তু না, সেগুলো এখনও সেখানেই ছিল, শুধু তার পুনরায় খুঁজে পাওয়ার অপেক্ষায় ছিল। অঞ্জলি পাশে দাঁড়িয়েছিল। সে আলতো করে তার কাঁধে চাপড় দিল। অর্জুন, আমার মনে হয় আপনার দীর্ঘ সময় এখানে থাকার কথা ভাবা উচিত। আপনার মধ্যে প্রকৃত সম্ভাবনা রয়েছে। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর মৃদু হাসল। আমি ভেবে দেখব। অঞ্জলি হাসল, তার ওপর চাপ দিল না। আশেপাশে কিছু সহকর্মী ঠান্ডা লেবুর শরবতের বোতল বিতরণ করছিল। একজন অর্জুনকে একটি বোতল দিল। সে সেটি নিল। নিজের নিঃশ্বাস আগের চেয়ে অনেক হালকা অনুভব করছিল। লেবুর শরবতের এক চুমুক খেয়ে তার অজান্তেই নিজের শৈশবের দিনগুলো মনে পড়ে গেল। তার মা গরমের দিনে লেবুর শরবত বানাতেন এবং উৎসবের সময় আদার মিষ্টি। তার মনে পড়ল ছোটবেলায় তার মা তাকে কিভাবে আদর করতেন। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল যখন কোনো দুশ্চিন্তা ছিল না। সে সেই অনুভূতি পুনরায় পেতে চেয়েছিল। এমন এক জীবন যেখানে খাদ্য ও বস্ত্রের দুশ্চিন্তার বোঝা না থাকে। তার দুই মেয়ের জন্য এক শান্তিপূর্ণ বাড়ি। অনেক বছর পর প্রথমবারের মতো তার মনে হলো যে সে এটা করতে পারে। অন্যদিকে রাগে চিৎকার শোনা যাচ্ছিল, প্রিয়া, তুমি কি চাও? এটা বিক্রম ছিল। সে বুঝতে পেরেছিল যে সে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে। প্রিয়া মোটেও ঘবরাল না। সে লেবুর শরবতের গ্লাস তুলল, একটা ছোট চুমুক নিল, তারপর ধীরে ধীরে জবাব দিল, তুমি নিজেই আন্দাজ করে নাও। অন্য প্রান্তে কিছুক্ষণ নীরবতা রইল। কেবল তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। তারপর সে প্রতিটি শব্দ চিবিয়ে বলল, তুই পস্তাবি। প্রিয়া মৃদু হাসল, চেষ্টা করে দেখ। সে ফোন কেটে দিল। তার চোখ জানালার বাইরে রাতের আকাশের দিকে তাকিয়েছিল। সে সব কিছু মেনে নিতে প্রস্তুত ছিল। তুফান আসতে পারে, কিন্তু এইবার সে একদমই ভয় পাচ্ছিল না। জানালার বাইরে স্ট্রিট লাইট মিটমিট করছিল। ঘরের মেঝেতে আবছা আলোর রেখা পড়ছিল। ঘরটা শান্ত ছিল। কেবল গভীর ঘুমে আচ্ছন্ন দুই শিশুর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। অর্জুন বিছানার পাশে চেয়ারে বসেছিল। তার শান্ত চোখ মীরা আর রিয়াকে দেখছিল। দুই শিশুই কম্বলে জড়ানো ছিল। তাদের নিষ্পাপ মুখে কোনো দুশ্চিন্তা ছিল না। সে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল। কয়েক মাস আগে তাদের 3 বাপ বেটিকে বাজারের বারান্দায় কুঁকড়ে থাকতে হতো। জানত না কাল কোথায় যাবে। এখন তার সন্তানদের কাছে ঘুমানোর জন্য একটা উষ্ণ জায়গা আছে। এখন আর কোনো ক্ষুধার্ত বা কনকনে ঠান্ডা রাত নেই। কিন্তু ঠিক এই সময়ে সে জানত যে এই শান্তি সহজে পাওয়া যায়নি। টেবিলে রাখা ফোনটা বেজে উঠল রাতের নিস্তব্ধতা ভেঙে। সে স্ক্রিন দেখল, একটি অপরিচিত নম্বর, কিন্তু সে জানত অন্য প্রান্তে কে আছে। সে সঙ্গে সঙ্গে ফোনটা তুলল। একটা গর্জনকারী কণ্ঠ এলো, তুই আমাকে বরবাদ করে দিলি, আমি তোকে ছাড়ব না। এটা বিক্রম ছিল। অর্জুন ফোনটা শক্ত করে ধরল। তার কণ্ঠস্বর ঘৃণায় ভরা ছিল, যেন একটি জানোয়ারকে কোণঠাসা করা হয়েছে। আমি তোকে বরবাদ করেছি? সে তার ঠোঁট বাঁকালো। তার কণ্ঠ শান্ত ছিল। তুই নিজেকে এই পথে ঠেলে দিয়েছিস। চুপ কর, বিক্রম চিৎকার করল। তোর কি মনে হয় আমি তোকে এমনিই ছেড়ে দেব? তোর মনে হয় প্রিয়ার ছায়ায় থেকে তুই বেঁচে যাবি? অর্জুন কিছুক্ষণ চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, তুই আমার থেকে একবার সবকিছু কেড়ে নিয়েছিলি, কিন্তু এইবার আমি তোকে এমনটা করতে দেব না। অন্য প্রান্তে বিক্রমের নিঃশ্বাস ভারী ছিল। সে হাসল, ঠিক আছে, শুধু অপেক্ষা কর। তারপর সে ফোন কেটে দিল। অর্জুন ফোনটা টেবিলের ওপর রাখল। তার মন ভারী হয়ে গেল। বিক্রম হতাশ ছিল, এবং তার মতো মানুষ যখন কোণঠাসা হয়ে যায় তখন সে বাঁচার জন্য যে কোনো কিছু করতে পারে। সে তার চোখ বন্ধ করল, একটা দীর্ঘ নিঃশ্বাস নিল।
একটি হালকা শব্দ হল। অর্জুন ঘুরল। প্রিয়া দরজায় দাঁড়িয়েছিল। তার চোখ ছিল কোমল কিন্তু বোধ শক্তিতে পূর্ণ। সে ভেতরে এলো। একটি চেয়ার টেনে তার সামনে বসল। ভয় পেও না, সে নিচু স্বরে বলল, আমি এখানে আছি। অর্জুন মৃদু হাসল, কিন্তু মনের গভীরে সে ভালো করেই জানত যে সে শুধু তাকে সান্ত্বনা দিচ্ছে না, বরং এই প্রতিশ্রুতিও দিচ্ছে যে সে তাকে এই পরিস্থিতির মোকাবিলা একা করতে দেবে না। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর হঠাৎ ধীরে ধীরে বলল, সেই সময় তুমি আমার জন্য স্কলারশিপ ছেড়ে দিয়েছিলে, মনে আছে? অর্জুন অবাক হয়ে গেল। স্কলারশিপ? প্রিয়া মাথা নাড়ল। তোমার সেই স্কলারশিপ পাওয়ার সুযোগ ছিল, কিন্তু তুমি আমার জন্য ছেড়ে দিয়েছিলে। আমি বুঝিনি কেন, কিন্তু এখন যখন আমি পেছনে ফিরে তাকাই তখন বুঝতে পারি যে তুমি সবসময় এরকমই ছিলে, সবসময় অন্যদের নিজের আগে রাখতে। সে কিছুক্ষণ থামল, তারপর বলে চলল, আমার এখনও মনে আছে যখন তুমি স্কলারশিপ ছেড়েছিলে তখন বিক্রম তোমাকে খুব অদ্ভুত নজরে দেখেছিল। সে হেসেছিল, কিন্তু তার চোখে কোনো আনন্দ ছিল না। অর্জুন পলক ফেলল। সে কখনো এটা লক্ষ্য করেনি। সেই সময় সে শুধু ভেবেছিল যে প্রিয়া বেশি যোগ্য এবং তাকে নিজের মূল্য প্রমাণ করার জন্য স্কলারশিপের দরকার নেই। কিন্তু দেখা গেল অনেক আগে থেকেই তার এবং বিক্রমের মধ্যে একটি না বলা যুদ্ধ চলছিল, যার সম্পর্কে সে জানতও না। অর্জুন প্রিয়াকে দেখল। তার কণ্ঠস্বর গভীর হয়ে এলো। তোমার এত সব মনে আছে? প্রিয়া মৃদু হাসল। তার চোখ দূরের দিকে তাকিয়েছিল। কিছু জিনিস আছে যা আমি ভুলতে পারি না। ঘরটি নিস্তব্ধতায় ডুবে গেল। বাইরে স্ট্রিট লাইট এখনও মিটমিট করছিল, কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। অর্জুন জানত যে সে এখন আর একা নয় এবং এইবার সে পিছিয়ে আসবে না। পূর্ণিমার চাঁদ পর্দার আড়াল দিয়ে আসছিল। ঘরের মেঝেতে কোমল আলোর রেখা পড়ছিল। শান্ত ঘরে অর্জুন একটি ছোট কাঠের টেবিলের পাশে চুপচাপ বসেছিল। তার চোখ সামনে রাখা মোড়ানো খবরের কাগজের ওপর আটকে ছিল। প্রধান পাতায় বড় হেডলাইন ছিল, আর্থিক কেলেঙ্কারির ধারাবাহিকের পর বিক্রমের কোম্পানি আনুষ্ঠানিকভাবে দেউলিয়া ঘোষণা করেছে। অর্জুন ওই শব্দগুলো দেখল এবং তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি জাগল। সে হেরে গেছে। ওই মানুষটা যে তাকে বরবাদ করে দিয়েছিল, যে তার সবকিছু কেড়ে নিয়েছিল, এখন নিজের সবকিছু হারিয়ে ফেলেছে। তবুও সে আনন্দ অনুভব করল না। তার মনে হয়েছিল এই সমাপ্তি দেখে সে স্বস্তি পাবে, হয়তো আনন্দও হবে, কিন্তু বাস্তবে কেবল একটি অস্পষ্ট শূন্যতা ছিল। হয়তো এই কারণে যে গভীর ভেতরে সে কখনো কাউকে বরবাদ করতে চায়নি। সে খবরের কাগজটি নিচে রেখে দিল, চেয়ারে পেছনের দিকে হেলান দিল। তার চোখ ছাদের দিকে তাকিয়েছিল। টেবিলে রাখা ফোনটি একটি নতুন বার্তার সাথে জ্বলে উঠল। এটি প্রিয়ার ছিল। অর্জুন বার্তাটি অনেকক্ষণ দেখল, কিন্তু উত্তর দিল না। সে জানত যে সে চিরকাল জীবনের বাইরে থাকতে পারবে না, কিন্তু সামনে কিভাবে এগোতে হবে তা নিয়ে সে এখনও নিশ্চিত ছিল না। দরজা ধীরে ধীরে খুলে গেল। প্রিয়া ভেতরে এলো, সব সময়কার মতো শান্ত হয়ে। সে টেবিলে রাখা খবরের কাগজের উপর নজর দিল, তারপর তাকে দেখল। তুমি খুশি নও? অর্জুন তার ঠোঁট কামড়ালো, কিন্তু সেই হাসিতে কোনো উৎসাহ ছিল না। আমার মনে হয়েছিল আমি বেশি খুশি হব। সে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল, কিন্তু দেখা গেল কোনো অনুভূতিই নেই। প্রিয়া একটি চেয়ার টেনে তার সামনে বসল। তুমি কাউকে ক্ষতি করনি, বিক্রম এটা নিজেই করেছে। সে কিছুক্ষণ থামল, তারপর ধীরে ধীরে বলল, তোমাকে এটা ভাবার দরকার নেই যে সে কিভাবে হারল, বরং এটা ভাবো যে তুমি সামনে কি করবে। অর্জুন চুপ রইল। সে একটি ফাইল টেবিলের ওপর রাখল। আমি চাই তুমি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার হও। সে চমকে উপরের দিকে তাকাতে লাগল। প্রিয়া মাথা নাড়ল। তার চোখ ছিল গম্ভীর। আমি তোমাকে এতদিন কাজ করতে দেখেছি। তোমার মধ্যে সংগঠিত করার ক্ষমতা আছে, কৌশলগত চিন্তা আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি জানো যে তুমি কি করছো। অর্জুন মাথা নেড়ে নিচু স্বরে হাসল। আমি শুধু অ্যাকাউন্টিংয়ের কাজ ভালো করেছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা আলাদা বিষয়। সে তাতে সম্মতিও দিল না, আবার অসম্মতিও জানালো না। আমার বিশ্বাস আছে তুমি করতে পারবে। লক্ষ্মীজি ভেতরে এলেন, হাতে গরম চায়ের ট্রে নিয়ে। কমলের চায়ের সুগন্ধ শান্ত পরিবেশে ছড়িয়ে পড়ল। তিনি দুটি কাপ টেবিলে রাখলেন, তারপর অর্জুনকে দেখলেন। তার চোখ ছিল মমতাময়ী। ছোট সাহেব এখন বড় হয়ে গেছে। তিনি হাসলেন। হিম্মত রাখো। অর্জুন হেসে উঠল। এই ছোট সাহেব উপনামটি দিয়ে তিনি তাকে পুরনো দিনগুলো থেকে ডাকতেন, যখন সে নিজের স্বপ্নের সাথে লড়াই করছিল। সে তার সামনে রাখা কমলের চায়ের কাপটিকে দেখল। হালকা সুগন্ধ তাকে পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিল। যখন তার মা জীবিত ছিলেন, তিনিও ঠিক এভাবেই চা বানাতেন, ধীরে ধীরে এবং সাবধানতার সাথে। যখন সে ছোট ছিল, সে প্রায়ই তার কোলে মাথা রেখে তাকে গরম চা কাপে ঢালতে দেখত। ধীরে ধীরে এক চুমুক নিত এবং তারপর হাসত।
সেই স্মৃতিগুলো যা আবছা হয়ে গিয়েছিল এখন এই মুহূর্তে স্পষ্টভাবে ফিরে এলো। লক্ষ্মীজি ধীরে তার কাঁধে হাত রাখলেন। ব্যাস, মন দিয়ে কাজ করো, সবকিছু হয়ে যাবে। অর্জুন চায়ের কাপের কিনারা হালকা করে টিপল। উষ্ণতা ছড়িয়ে পড়ল। সে কি এটা করতে পারবে? সে কি সত্যিই সামনে এগোতে পারবে? সে প্রিয়ার দিকে ফিরল। সে কিছুই বলল না, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। দেরি রাতে দুই শিশুর ঘরের দরজার সামনে অর্জুন চুপচাপ দাঁড়িয়ে নিজের ঘুমন্ত মেয়েদের দেখছিল। মীরা একটি টেডি বিয়ারকে শক্ত করে ধরেছিল। তার চোখের পাতা ধীরে ধীরে নড়ছিল, যেন সে স্বপ্ন দেখছে। রিয়া পাশ ফিরে শুয়েছিল। তার ছোট্ট ঠোঁট কিছু অস্পষ্ট বিড়বিড় করছিল। সে ধীরে নিজের মুষ্টি শক্ত করল। তার কাছে চেষ্টা করার একটি কারণ ছিল। এখন প্রশ্ন এটা ছিল না যে আমি কি এটা করতে পারবো, বরং ছিল আমার কি এটা করার সাহস আছে। সে সবচাইতে অন্ধকার দিনগুলোর মধ্য দিয়ে এসেছে। এমন এক জায়গা থেকে উঠে দাঁড়িয়েছে যেখান থেকে ওঠা অসম্ভব মনে হতো। তবে দ্বিধা করার কি আছে? সে একটি দীর্ঘশ্বাস নিল, কিন্তু এইবার সেই নিঃশ্বাসে একটি হালকা ভাব ছিল। সে ঘুরল, ধীরে ধীরে নিজের কাজের ঘরের দিকে এগোল। কাল সে প্রিয়াকে জবাব দেবে। সকালের রোদ অফিসের কাঁচের জানালার মধ্য দিয়ে আসছিল। চকচকে কাঠের মেঝেতে ছড়িয়ে পড়ছিল। অফিসের পরিবেশ এখন ব্যস্ত হতে শুরু করেছিল। ফোনের রিং, কিবোর্ডের টিকটিক শব্দ কর্মচারীদের মধ্যে ছোটখাটো কথাবার্তার সাথে মিশে যাচ্ছিল। এই পরিবেশের মধ্যে অর্জুন একটি ছোট মিটিং রুমে আয়নার সামনে দাঁড়িয়েছিল। নিজের টাই ঠিক করার চেষ্টা করছিল। কত সময় পর সে এভাবে পরিপাটি করে শার্ট আর টাই পরেছে। আয়নায় দেখে নিজেকে কিছুটা অচেনা লাগল, কিন্তু এটা তার নতুন রূপ। সেই ব্যক্তি যে এখন আর পালাচ্ছে না, যে ভবিষ্যৎ থেকে এড়িয়ে যাচ্ছে না। কিন্তু প্রস্তুতি সত্ত্বেও টাই সোজা করার সময় তার হাত কিছুটা কাঁপছিল। পেছন থেকে একটি আওয়াজ এলো, আপনার এতটা মানসিক চাপ নেওয়ার প্রয়োজন নেই। অর্জুন ঘুরল। অঞ্জলি সেখানে দাঁড়িয়েছিল, হাতে একটি ফাইল নিয়ে। তার চোখে ছিল উৎসাহ। আপনি শুধু শান্ত থাকুন, আমি আপনাকে একটি একটি ধাপ বলে দেব। অর্জুন ধীরে মাথা নাড়ল, মনে মনে কৃতজ্ঞ ছিল। প্রথম মিটিং, বিশাল মিটিং রুম। কর্মচারীরা নিজ নিজ আসনে বসে গিয়েছে। প্রত্যেকে নিজের সামনে রাখা নথিপত্রে ব্যস্ত। অর্জুন ভেতরে এলো, অনুভব করল ডজন ডজন চোখ তার দিকে তাকিয়ে আছে। কেউ কৌতূহল নিয়ে, কেউ সন্দেহের সাথে। অবশেষে সে এইমাত্র পদটি পেয়েছে, এবং তার অতীতও খুব একটা ভালো ছিল না। তারা কি তাকে বিশ্বাস করবে? সে একটি দীর্ঘশ্বাস নিল, শান্ত থাকার চেষ্টা করতে করতে। প্রিয়া টেবিলের এক প্রান্তে বসেছিল। বৈঠক শুরু করার ইশারা করল। অর্জুন দাঁড়ালো, নতুন প্রকল্প পেশ করল। সে নথিপত্র খুলল। তার কণ্ঠস্বর কিছুটা কাঁপছিল। আমার মতে যদি আমরা নির্মাণ পরিকল্পনায় কিছু খরচ সমন্বয় করি, তবে আমরা পরিচালন ব্যয়ে কমপক্ষে 15% সাশ্রয় করতে পারি। সবাই শুনছিল, কিন্তু তারপর টেবিলের কোণা থেকে একটি শব্দ এলো, আপনি এইমাত্র এসেছেন, আপনি এত নিশ্চিত কিভাবে হতে পারেন? একজন মধ্যবয়সী লোক, যাকে পুরনো কর্মচারী মনে হচ্ছিল, হাত ভাঁজ করে তাকে সন্দেহের সাথে দেখছিল। অর্জুন এক মুহূর্তের জন্য থামল। সে জানত এমনটা হবে। তার কাছে এখনও এত বিশ্বাস ছিল না যে মানুষ সাথে সাথে তাকে ভরসা করবে। সে হাতে থাকা নথির কিনারা হালকা করে টিপল। নিজের কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করতে করতে বলল, আমি প্রকল্পের পুরো ব্যয়ের পর্যালোচনা করেছি। এতে কিছু খরচ আছে যা আরও উন্নত করা যেতে পারত। যদি আমরা একটি নতুন নিয়ন্ত্রণ মডেল প্রয়োগ করি, তবে আমরা কেবল বাজেটই বাঁচাবো না, বরং পরিচালন দক্ষতাও বাড়াবো। সেই ব্যক্তি এখনও আশ্বস্ত মনে হচ্ছিল না। কিছু অন্য সহকর্মীও নিজেদের মধ্যে কানাঘোষা করছিল। পরিবেশ কিছুটা থমথমে হয়ে গেল। হঠাৎ একটি স্পষ্ট এবং দৃঢ় কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, আমি এর গ্যারেন্টি নিচ্ছি। পুরো রুম ঘুরে তাকালো। প্রিয়া তার কফির গ্লাস টেবিলের ওপর রাখল। তার দৃষ্টি সবার ওপর দিয়ে ঘুরে গেল। অর্জুন তার যোগ্যতা প্রমাণ করেছে। আমার বিশ্বাস আছে সে ভালো কাজ করতে পারে। তাকে চেষ্টা করতে দাও। কয়েক সেকেন্ডের জন্য নীরবতা ছেয়ে গেল। মধ্যবয়সী লোকটি কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথা নাড়ল। বাকিরাও নিজেদের হাতের নথিপত্রের দিকে মনোযোগ দিতে লাগল। এখন আর কোনো কানাঘুষি হচ্ছিল না। অর্জুন স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু তার হৃদয়ে তখনও ধরফর করছিল। সে প্রিয়ার দিকে তাকালো। সে কিছুই বলল না, শুধু তাকে দেখে ধীরে মাথা নাড়ল। অর্জুন বুঝে গেল, সে তার ওপর বিশ্বাস রেখেছে। এখন তার পালা নিজেকে যোগ্য প্রমাণ করার। লাঞ্চ ব্রেক। অফিসের পরিবেশ এখন কম থমথমে। অঞ্জলি বাইরে থেকে গরম গরম পাও ভাজির একটা প্যাকেট নিয়ে এলো। সবাইকে ভাগ করে দিচ্ছিল। চলো তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর কাজ করতে হবে। অর্জুন একটি প্লেট নিল। তার হৃদয় হঠাৎ উষ্ণ হয়ে গেল। পাও ভাজি, তার যৌবনকালের পরিচিত স্বাদ।
যখন সে এবং তার পুরনো সহকর্মীরা ব্যস্ত দিনের মাঝে তাড়াতাড়ি গরম পাওভাজি দিয়ে দুপুরের খাবার সারত, সে এক লোকমা মুখে নিল। পরিচিত স্বাদটি তাকে নতুন পরিবেশে কম অচেনা অনুভব করালো। অঞ্জলি তার পাশে বসে পড়ল, নিজের কণ্ঠস্বর নিচু করে বলল, আপনার কি মনে হয় সহকর্মীরা আপনার পরিকল্পনায় কেমন প্রতিক্রিয়া জানাবে? অর্জুন চারদিকে তাকালো। কিছু মানুষ এখনও সন্দেহের নজরে দেখছিল, কিন্তু কিছু মানুষ প্রকল্প সম্পর্কে তার সাথে সক্রিয়ভাবে কথা বলতে শুরু করেছিল। সে ধীরে হাসল। আমার মনে হয় তারা শীঘ্রই জানতে পারবে। জানালার বাইরে দুপুরের রোদ ব্যস্ত রাস্তায় ঝলমল করছিল। একটি নতুন দিন সত্যিই শুরু হয়ে গিয়েছিল। মিটিং রুমে হাততালির শব্দ প্রতিধ্বনিত হলো। অর্জুন তার সহকর্মীদের করমর্দন এবং প্রশংসায় ভরা দৃষ্টির মাঝে দাঁড়িয়েছিল, যা এখানে প্রথমবার আসার সময় পাওয়া সেই সন্দেহের ঠিক বিপরীত। স্ক্রিনে বাজেট অনুকূলনের বিস্তারিত ফলাফলের একটি তালিকা ছিল। চূড়ান্ত সংখ্যাটি ছিল স্পষ্ট, কোম্পানির জন্য 5 কোটি টাকার সাশ্রয়। অর্থ টিমের একজন ব্যক্তি, যে আগে তার ধারণার বিরোধিতা করেছিল, মাথা নেড়ে হাসি মুখে স্বীকার করল, আপনি সত্যি খুব দক্ষ, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। অর্জুন মাথা চুলকালো, কিছুটা অপ্রস্তুত ছিল। অঞ্জলি, যে শুরু থেকেই তার যাত্রা দেখছিল, হাত ভাঁজ করে গর্বের সাথে হাসল। তাহলে কি আমি আপনাকে স্থায়ী পদে রাখার প্রস্তাব দেব? পুরো মিটিং রুম সমর্থনের আওয়াজে মুখরিত হলো। কেউ কেউ সম্মতিতে মাথা নাড়ছিল। অর্জুন হাসল, কিন্তু তারপর ধীরে ধীরে সততার সাথে জবাব দিল, আমার কোনো পদের প্রয়োজন নেই, আমি শুধু চাই আমার সন্তানেরা যেন আমার জন্য গর্ববোধ করে। পরিবেশ এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। কেউ কিছু বলল না, কিন্তু কোম্পানিতে এমন অনেক মানুষ ছিল যাদের নিজেদের পরিবারের দেখাশোনার জন্য লড়াই করতে হয়েছিল, যারা কঠিন বছরগুলির অভিজ্ঞতা অর্জন করেছিল। আর তাদের জন্য অর্জুনের মতো একজন বাবা এখানে পদের জন্য নয়, বরং তার 2 সন্তানকে একটি উন্নত জীবন দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। এটাই ছিল সবচাইতে সম্মানজনক। দেরি সন্ধ্যায় যখন মানুষ ধীরে ধীরে বাড়ি যাচ্ছিল, অর্জুন তার নথিপত্র গোছাচ্ছিল, এমন সময় তার ফোন বেজে উঠল। সে স্ক্রিন দেখল, একটি অপরিচিত নম্বর, কিন্তু সে জানত কে ডাকছে। সে ফোন তুলল, কিন্তু কিছু বলল না। অন্য প্রান্ত থেকে একটি আওয়াজ এলো, যাতে এখন আর আগের মতো অহংকার ছিল না। আমি হেরে গেছি, কিন্তু বেশি খুশি হয়েও না। এটা বিক্রম রাঠোর ছিল। তার কণ্ঠস্বর ছিল কর্কশ, যেন সে একটি দীর্ঘ নির্ঘুম রাত কাটিয়েছে। এখন আর কোনো দম্ভ ছিল না, কোনো চ্যালেঞ্জ ছিল না, কিন্তু কোনো অনুশোচনাও ছিল না। অর্জুন নিজের চোখ বন্ধ করল, একটা দীর্ঘশ্বাস নিল। বিক্রম বলে চলল, তার কণ্ঠ বিচলিত ছিল, তোর কি মনে হয় আমি কিছু জানি না? এটা ভাবিস না যে সবকিছু শেষ হয়ে গেছে। অর্জুন আর শুনতে চাইল না। সে বিরক্তির সাথে ফোন কেটে দিল। প্রথমবারের মতো সে কোনো ঘৃণা অনুভব করল না। বিক্রমের মতো মানুষের কাছে বলার মতো কিছু বাকি ছিল না। সে ভেবেছিল যে তার পক্ষ থেকে একটি ক্ষমা বা একটি স্বীকারোক্তির প্রয়োজন ছিল, কিন্তু এখন সেই কণ্ঠস্বর শুনে সে অনুভব করল যে সে আর তার জন্য গুরুত্বপূর্ণ নয়। সে অতীত থেকে বেরিয়ে এসেছে। প্রিয়া দরজার সাথে হেলান দিয়ে তাকে দেখছিল। সে কিছুই জিজ্ঞাসা করল না, শুধু তার কথা বলার অপেক্ষা করল। অর্জুন নিঃশ্বাস ছাড়ল, ফোনটা টেবিলের উপর রাখল, তারপর উপরে তাকিয়ে বলল, তাহলে এখন তার উপর আমার আর কোনো ঋণ নেই, তাই তো? প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল, কিন্তু সে কিছুক্ষণ থামল। তুমি কি শুনতে চাও সে কি বলতে চেয়েছিল? সে এক মুহূর্তের জন্য দ্বিধা করল। হয়তো বিক্রম এখনও কিছু লুকিয়েছিল, কিন্তু এটা কি এখন গুরুত্বপূর্ণ ছিল? কোম্পানির ক্যান্টিনে অঞ্জলি পাশে বসে নিজের কফি নাড়তে নাড়তে এমনিই বলল, ছোটবেলায় আমার মা আমাকে স্কুলে পাঠানোর জন্য পাওভাজি বিক্রি করতেন। অর্জুন ওপরে তাকালো, বুঝতে পারল না সে কেন এটা বলছে। অঞ্জলি হাসল, তার চোখ দূরের দিকে তাকিয়েছিল। তিনি প্রায়ই বলতেন, মানুষ শুধু প্রতিশোধ নিতে বা এটা প্রমাণ করার জন্য বাঁচে না, গুরুত্বপূর্ণ হলো আপনার কাছে যা আছে তা দিয়ে আপনি কি করতে পারেন। অর্জুন কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। অঞ্জলির গল্পটি তারও গল্প ছিল। সে ভেবেছিল তাকে সেই সব কিছু ফেরত নিতে হবে যা সে হারিয়েছে, কিন্তু এখন সে অনুভব করল যে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো সে নির্মাণ করতে চায়, শুধু ফেরত চাইতে নয়। যা বাকি আছে তাকে রক্ষা করতে চায়, শুধু যা হারিয়ে গেছে তার দিকে তাকাতে নয়। সকালের রোদ সবুজ গাছের ছায়া ভেদ করে আসছিল, বাংলোর আঙিনায় উজ্জ্বল রেখা তৈরি করছিল। সপ্তাহান্তের সকালের পরিবেশ ছিল শান্ত, কেবল ডালপালায় কিচিরমিচির করা পাখির ডাক এবং রান্নাঘর থেকে আসা কলার বড়ার সুগন্ধ ছিল। আঙিনার মাঝখানে মীরা আর রিয়া হাসতে হাসতে অর্জুনের কাছে দৌড়ে এলো। তাদের হাতে ছিল রঙিন কাগজ। দুজনের চোখ শিশুদের মতো আনন্দে জলজল করছিল। পাপা, টিচার আমাদের ড্রয়িংয়ের প্রশংসা করেছেন। মীরা তার পেন্টিং উঁচিয়ে ধরল, যাতে একটি ছোট ঘর ছিল যার চারদিকে ছিল সবুজ গাছ এবং পাশে 3 জন মানুষ হাত ধরে দাঁড়িয়েছিল। অর্জুন নিচু হয়ে ধীরে পেন্টিংটি নিল। একটি উষ্ণ অনুভূতি তার হৃদয়ে ভরে গেল।
তোমরা দুজনেই খুব বুদ্ধিমান। সে হাসি মুখে মেয়ের চুলে হাত বুলিয়ে দিল। রিয়াও সমানভাবে উত্তেজিত ছিল। নিজের পেইন্টিং দেখাতে দেখাতে বলল, পাপা দেখো আমি কত সুন্দর ড্রয়িং বানিয়েছি। পেইন্টিংয়ে একজন বাবা এবং তার 2 সন্তান খাবারের টেবিলে বসেছিল, যাতে ছিল সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা খাবার। অর্জুন তার মেয়ের পেইন্টিং দেখল, তার হৃদয়ে হঠাৎ ভারী হয়ে এলো। দেখা গেল তার 2 সন্তান যা চেয়েছিল তা কোনো বড় বাড়ি নয় বা সুন্দর পোশাক নয়, বরং শুধু একটি পূর্ণ পরিবার, এমন এক জায়গা যেখানে তারা আপন। সে একটি দীর্ঘশ্বাস নিল, সিদ্ধান্ত নিল যে এখন সময় হয়ে গেছে। বাড়ির বারান্দায় প্রিয়া চুপচাপ দেখছিল। সে অর্জুনকে কোমল চোখে দেখল। গত কয়েক মাসে সে অনেক বদলে গেছে। একজন মানুষ যে মাঝপথে আটকে গিয়েছিল, এখন সে নিজেকে পুনরায় খুঁজে পেয়েছে। সে ততক্ষণ কিছু বলল না যতক্ষণ না সে নিজে তার কাছে এলো। আমি একটি আলাদা বাড়ি ভাড়া নিতে চাই, অর্জুন দৃঢ়ভাবে বলল। এখন সময় এসেছে যে আমি আমার সন্তানদের দেখাশোনা নিজেই করি। আমি সব সময় তোমার ওপর নির্ভর করে থাকতে পারি না। প্রিয়া তাকে অনেকক্ষণ দেখল। সে জানত যে এই সিদ্ধান্তটি তার জন্য সহজ ছিল না, কিন্তু সে এটাও বুঝতে পেরেছিল যে এটি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের একটি মাইল ফলক ছিল, একটি জরুরি পদক্ষেপ যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। সে মাথা নাড়ল। আমি তোমার সিদ্ধান্তকে সমর্থন করি, কিন্তু মনে রেখো, তুমি এখনও আমার পরিবার। অর্জুন সেই বাক্যে কিছুটা অবাক হল। পরিবার? কত সময় পর সে কাউকে এই শব্দটি বলতে শুনল। সে তাকে একজন অভাবী ব্যক্তি হিসেবে দেখেনি, সে তাকে নিজের জীবনের একটি অংশ হিসেবে মেনে নিয়েছিল। এমন একজন ব্যক্তি যে নিজের পথে চলতে পারত, কিন্তু যার কাছে ফেরার জন্য সবসময় একটি জায়গা ছিল। সে কিছু বলল না, শুধু ধীরে মাথা নাড়ল। রান্নাঘরে লক্ষ্মীজি সোনালি কলার পকোড়া ভাজছিলেন। সুগন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল, যাতে 2 শিশুকন্যা খুশিতে চিৎকার করতে করতে ভেতরে ছুটে এলো। লক্ষ্মীজি, আমরা কি খেতে পারি? লক্ষ্মীজি হেসে উঠলেন। দ্রুত একটি প্লেটে তুলে নিয়ে ধীরে ফু দিয়ে বললেন, অপেক্ষা করো আমার ক্ষুধার্ত মায়েরা, একটু ঠান্ডা হতে দাও, তারপর খেও, না হলে মুখ পুড়ে যাবে। অর্জুন দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার মন শান্ত হয়ে গেল। কলার পকোড়া, তার মনে পড়ল তার মাও বৃষ্টির দিনে এগুলো বানাতেন। সেই সুবাস, সেই স্মৃতিগুলো যা দূরে চলে গিয়েছিল, এখন তার চোখের সামনে ফিরে এসেছে। 2 কন্যা খুশি মনে এক একটি টুকরো খাচ্ছিল। তাদের চোখে সাধারণ সুখ উপচে পড়ছিল। অর্জুন ধীরে নিজের মুষ্টি শক্ত করল। সেইটা করে দেখাবে, তাকে এটা করতেই হবে। সে ঝুঁকে তার 2 মেয়ের হাত ধরল। বাবা এটা করে দেখাবে, তোমরা দুজন বাবাকে বিশ্বাস করো তো? মীরা মাথা তুলল, কোনো দ্বিধা ছাড়াই জোরে মাথা নাড়ল। হ্যাঁ, বিশ্বাস করি। রিয়াও উৎসাহের সাথে মাথা নাড়ল। বাবা অনেক ভালো। অর্জুন হেসে ফেলল, অনুভব করল যে একটি শক্তিশালী প্রেরণা তার হৃদয়ে ভরে গেছে। সে সব কিছু হারিয়েছিল, কিন্তু এখন সে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি আবার ফিরে পেয়েছে, একটি পরিবার। দূর থেকে প্রিয়া দেখছিল। তার মন কিছুটা বিচলিত হল। সে জানত যে তাকে নিজের পথে চলতে হবে, কিন্তু তার কি আরও সাহায্যের প্রয়োজন হবে? সে ধীরে নিজের মুষ্টি শক্ত করল, তারপর নিঃশব্দে ঘুরে গেল। এটি এখন শুধু তার একার যাত্রা ছিল না। অর্জুন প্রস্তুত ছিল। চাবির ঝনঝনামি অ্যাপার্টমেন্টের শান্ত লবিতে প্রতিধ্বনিত হল। অর্জুন সাবধানে তালা ঘোরাল। দরজা খুলল এবং ভেতরে একটি ছোট কিন্তু আরামদায়ক জায়গা দেখা গেল। পুরোপুরি ভেতরে পা রাখার আগেই 2 কন্যা তার পাশ দিয়ে দৌড়ে গেল। তাদের ছোট ছোট পা কাঠের মেঝের ওপর নাচছিল। আমাদের ঘর কত সুন্দর বাবা। মীরা লিভিং রুমের মাঝখানে গোল গোল ঘুরল, তার 2 হাত প্রসারিত করে যেন সে পুরো নতুন জায়গাটিকে আলিঙ্গন করতে চায়। রিয়াও সমান উত্তেজিত ছিল। রান্নাঘরে দৌড়ে গিয়ে চারপাশ দেখল এবং খিলখিল করে হেসে উঠল। অর্জুন দরজায় দাঁড়িয়ে নিজের 2 মেয়েকে খুশি দেখে তার মন হালকা হয়ে গেল। সে করে দেখিয়েছে। বাবা এটা করে দেখাবে, তোমরা দুজন বাবাকে বিশ্বাস করো তো? সেই বাক্যটি এখন আর কেবল একটি প্রতিশ্রুতি ছিল না, এটি সত্যি হয়ে গিয়েছিল। সে ধীরে হাসল এবং ভেতরে পা রাখল। এই অ্যাপার্টমেন্টটি বড় ছিল না, কিন্তু এটি তার এবং তার সন্তানদের ছিল। এটি ছিল একটি নতুন শুরু। আমি নিজে সামলে নিতে পারবো, সে ধীরে বলল, যেন নিজেকে মনে করিয়ে দিচ্ছে। দেরি সন্ধ্যায় যখন জানালার বাইরে রোদ পড়ে আসছিল, দরজার ঘণ্টি বাজল। অর্জুন একটি ছোট তোয়ালেতে হাত মুছে দ্রুত দরজা খুলতে গেল। প্রিয়া সেখানে দাঁড়িয়েছিল। হাতে একটি যত্ন সহকারে প্যাক করা উপহারের বাক্স ছিল। সে একটি সাধারণ পোশাক পরেছিল, কিন্তু তবুও তাতে সবসময়কার মতো মার্জিত ভাব ফুটে উঠছিল। সে কিছুটা অবাক হল, কিন্তু দ্রুত হাসল। ভেতরে এসো। প্রিয়া ভেতরে এলো। তার চোখ নতুন জায়গাটি দেখছিল। অ্যাপার্টমেন্টটি সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল।
একটি ছোট টেবিল এবং চেয়ার, একটি আরামদায়ক রান্নাঘর এবং বিশেষ করে দুটি ছোট বেডরুম, একটি তার জন্য, একটি 2 মেয়ের জন্য। মীরা এবং রিয়া ঘরের কোণায় খেলনা দিয়ে খেলছিল। তাকে দেখে দৌড়ে এলো। প্রিয়া আন্টি! প্রিয়া ঝুঁকে 2 কন্যার মাথায় হাত বুলিয়ে দিল। তোমাদের দুজনের নতুন ঘর কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, রিয়া খুশিতে বলল। আমাদের ঘরে একটি রান্নাঘরও আছে। বাবা বলেছে যে সে প্রতিদিন আমাদের জন্য রান্না করবে। প্রিয়া হেসে ফেলল অর্জুনের দিকে তাকিয়ে। তুমি খুব ভালো, তাই না? অর্জুন শুধু হাসল, উত্তর দিল না। প্রিয়া হাতের উপহারের বাক্সটি তুলল। এটি নতুন ঘরের অভিনন্দন। অর্জুন সেটি নিল, কিছুটা ইতস্তত করে বলল, তোমার এটি করার প্রয়োজন ছিল না। প্রিয়া কিছুটা মাথা নত করল। আমি তোমার থেকে দূরে থাকতে চাই না অর্জুন। সেই বাক্যটি হালকা ছিল, কিন্তু সেটি তার হৃৎস্পন্দনকে এক মুহূর্তের জন্য ধীর করে দিল। সে বাক্সটি খুলল। ভেতরে একটি কাঠের নাইট ল্যাম্প ছিল, যার ওপর একজন বাবা এবং তার 2 সন্তান জ্যোৎস্নার নিচে হাত ধরে দাঁড়িয়ে থাকার খোদাই করা ছিল। অর্জুন সেটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকল। অনুভব করল যেন তার বুকে কিছু আটকে গেছে। সে ওপরের দিকে তাকালো। তার চোখ ছিল অকৃত্রিম কৃতজ্ঞতা। তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি বিশ্বাস করি। প্রিয়া ধীরে হাসল, কিন্তু তার চোখ স্বাভাবিকের চেয়ে বেশি আর্দ্র ছিল। তাহলে আমরা একটি পরিবার, তাই তো? 2 কন্যা লাফিয়ে উঠল। প্রিয়া আন্টি, আমাদের সাথেই থাকো না। মীরা তাকে জড়িয়ে ধরল। রিয়াও দ্রুত লেপটে গেল। 2 শিশু তার কোলে এমনভাবে গুটিসুটি মেরে বসল যেন তারা দীর্ঘদিনের পরিচিত। অর্জুন এই দৃশ্য দেখে তার হৃদয় ধীরে ধীরে গলে গেল। পরিবার, কবে থেকে এই শব্দটি তার কাছে আর অচেনা রইল না? সে মাথা নাড়ল। হ্যাঁ, একটি শব্দ, কিন্তু তাতে কত আবেগ ছিল। পেছনের ছোট রান্নাঘর থেকে একটি উষ্ণ সুগন্ধ আসতে লাগল। লক্ষ্মীজি রান্নাঘরে দাঁড়িয়েছিলেন। ধীরে ধীরে একটি পাত্রে খিচুড়ি নাড়ছিলেন, যা ছোট কয়লার উনুনে রান্না হচ্ছিল। হালকা সুবাস ছড়িয়ে পড়ল। অর্জুনের হৃদয়ে একটি দূরের স্মৃতি জেগে উঠল। ছোটবেলায় তার মাও এভাবেই খিচুড়ি বানাতেন। তখন সেও ছিল একটি শিশু। সেও এভাবেই একটি উষ্ণ ঘরের কামনা করেছিল, এবং এখন তার কাছে তা ছিল। যখন রাত ধীরে ধীরে ঘনিয়ে এলো, প্রিয়া অর্জুনের পাশে বসল এবং ধীরে ফিসফিস করে বলল, আমার তোমাকে কিছু বলার আছে। অর্জুন ঘুরল, তার চোখ অপেক্ষা করছিল। সে কি বলতে যাচ্ছিল? একটি স্বীকারোক্তি, এমন কিছু যা তাদের একসাথে অভিজ্ঞতা করা সব জিনিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাইরে জ্যোৎস্না ছোট অ্যাপার্টমেন্টটিতে চমকাচ্ছিল। সেই মানুষগুলিকে আলোকিত করছিল যারা ধীরে ধীরে নিজেদের জায়গা খুঁজে পাচ্ছিল। সন্ধ্যার হালকা বাতাস ব্যালকনি দিয়ে বইছিল, একটি দীর্ঘ গরম দিনের পর শহরের ঠান্ডা নিঃশ্বাস বয়ে আনছিল। ওপরের আকাশ ধীরে ধীরে কমলা রঙে বদলে যাচ্ছিল। দিনের শেষ রোদ দূরের ছাদে ছড়িয়ে পড়ছিল। প্রিয়া অর্জুনের পাশে দাঁড়িয়েছিল। তার চোখ শান্ত কিন্তু উষ্ণতায় ভরা ছিল। সে নিঃশব্দে তাকে দেখল যে তার মুখের রেখাগুলো এখন ধীরে ধীরে শান্ত হয়ে গেছে। এখন সেই শুরুর দিনগুলোর মতো উদ্বেগ এবং ক্লান্তি নেই। আগে বলা কথাটি এখনও তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল, এবং আজ সে সব কিছু বলে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে ধীরে একটি গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে বলতে শুরু করল, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই না অর্জুন। সে তার দিকে ঘুরল, তার চোখে আশ্চর্যের এক ঝলক ছিল। সে আরও বলল, তার কণ্ঠ ছিল অকৃত্রিম, আমি তোমার এবং বাচ্চাদের সাথে থাকতে চাই, শুধু একজন সাহায্যকারী হিসেবে নয়, বরং একজন আসল পরিবারের সদস্য হিসেবে। অর্জুন অবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি যে সে এই কথাটি বলবে। এজন্য নয় যে সে কখনো এটি নিয়ে ভাবেনি, বরং এজন্য যে সে সবসময় বিশ্বাস করত যে সে এবং ওই মহিলা দুটি আলাদা জগতের মানুষ। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর মলিন হাসল, একটি অভ্যাসের মতো যখন সে নিজের আবেগ লুকাতে চাইত। তুমি কি আমার অতীতকে ভয় পাও না? প্রিয়া ধীরে মাথা নাড়ল। আমি শুধু তোমাকে আবার হারানোর ভয় পাই। শুধু একটি বাক্য, কিন্তু এটি তার হৃদয়ের গভীর পর্যন্ত স্পর্শ করল। এত বছর ধরে সে হারানোর অনুভূতির অভ্যস্ত হয়ে গিয়েছিল। চাকরি হারানো, ঘর হারানো, এমনকি নিজেকেও হারানো। আর সব কিছুর ওপরে সে তাকে হারিয়েছিল। এখন সে এখানে দাঁড়িয়ে বলছে যে সে তার থেকে দূরে থাকতে চায় না। তার হৃদয় ধীরে ধীরে কেঁপে উঠল। বাচ্চাদের হাসি সেই শান্ত পরিবেশকে ভেঙে দিল। 2 শিশু ঘরের ভেতর থেকে ব্যালকনিতে দৌড়ে এলো। প্রত্যেকে প্রিয়ার একটি করে হাত ধরল। প্রিয়া আন্টি, আপনি আমাদের গডমাদার হয়ে যান না? মীরা তার উজ্জ্বল চোখ পিটপিট করল। তার কণ্ঠ ছিল সারল্যে ভরা।
রিয়াও মাথা নাড়ল, তাকে শক্ত করে ধরল, যেন তার ভয় ছিল যে সে অদৃশ্য হয়ে যাবে। প্রিয়া ঝুঁকে ভালোবেসে দুই কন্যার মাথায় হাত বুলিয়ে দিল। গডমাদার? হ্যাঁ, আপনি আমাদের ভালোবাসেন, আমাদের যত্ন নেন, তাহলে আপনি আমাদের গডমাদার তো? প্রিয়া হেসে ফেলল, কিন্তু তার চোখে গভীর আবেগ চমকাচ্ছিল। সে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, গডমাদার। দুই কন্যা তাকে জড়িয়ে ধরে কিচিরমিচির করতে লাগল। অর্জুন পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার হৃদয় হঠাৎ নরম হয়ে গেল। সে ভেবেছিল তাকে সবকিছু একা করতে হবে, একাই নিজের দুই সন্তানকে রক্ষা করতে হবে। কিন্তু এখন কেউ ছিল যে তার সাথে এই সব ভাগ করে নিতে প্রস্তুত ছিল। সে হঠাৎ নিজের হাত বাড়িয়ে প্রিয়ার হাত ধরল। সে ওপরের দিকে তাকালো। তার চোখ বড় হয়ে গেল যখন সে তার হাতের উষ্ণতা অনুভব করল। আমিও তোমার থেকে দূরে থাকতে চাই না প্রিয়া, সে ধীরে বলল, কিন্তু প্রতিটি শব্দ ছিল অকৃত্রিম। সন্ধ্যার বাতাস এখনও ধীরে ধীরে বইছিল। ব্যালকানিতে বসা ছোট পাখিদের কিচিরমিচির বয়ে আনছিল। বাইরে শহর ধীরে ধীরে আলোকিত হচ্ছিল। উজ্জ্বল আলো কাঁচের জানালার উপর প্রতিফলিত হচ্ছিল, একটি নতুন শুরুর সংকেত দিচ্ছিল। প্রিয়া ধীরে তার হাত চাপ দিল, তারপর ধীরে হাসল। তাহলে আমরা সামনে কি করব? অর্জুন সাথে সাথে উত্তর দিল না। সে শুধু তার হাত আরও শক্ত করে ধরল, একটি প্রতিশ্রুতির মতো। রাতের বাজারের ঝলমলে আলো ছোট ছোট গলিগুলোকে আলোকিত করছিল। যাতায়াতকারী মানুষের হাসি খুশির শব্দের সাথে মিশে যাচ্ছিল। সপ্তাহান্তের একটি সন্ধ্যার প্রাণবন্ত পরিবেশ এই জায়গাটিকে মুম্বাইয়ের হৃদয়ে আলোকিত করছিল। অর্জুন দুই মেয়ের হাত ধরে ধীরে ধীরে জুহু চৌপাটির কাছের বাজারে হাঁটছিল। চারদিকে স্টলে হরেক রকমের পোশাক, খেলনা, স্মারক এবং বিশেষ করে ধোঁয়া ওঠা স্ট্রিট ফুডের স্টল বসেছিল। প্রিয়া পাশে হাঁটছিল। তার চোখে ছিল এক স্বস্তি। অনেক সময় পর সে এমন শান্তি অনুভব করেছিল। কোনো উদ্বেগ নেই, কাজের কোনো চাপ নেই, শুধু সেই মানুষগুলোর সাথে একটি আনন্দদায়ক সন্ধ্যা যাদের সে সবচেয়ে বেশি ভালোবাসত। তাহলে আমরা সামনে কি করব? সেই প্রশ্নটি এখন আর কেবল একটি শূন্য প্রশ্ন ছিল না। তারা একসাথে ছিল, ঝড়ের মধ্য দিয়ে পার হয়ে এসেছিল, এবং এখন তারা আরও শক্তিশালী কিছু তৈরি করছিল। রাতের বাজারের একটি ছোট কোণায় পাওভাজির সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছিল। মীরা এবং রিয়া প্লাস্টিকের চেয়ারে বসে মনোযোগ দিয়ে দোকানদারকে পাউরুটিতে মাখন লাগানো, ভাজি দেওয়া এবং তারপর দ্রুত পরিবেশন করা দেখছিল। কত সুস্বাদু বাবা, মীরা খুশিতে বলল। হাতে গরম প্লেট ধরে ফুঁ দিয়ে এক লোকমা নিল। রিয়াও মাথা নাড়ল, তার চোখ চমকাচ্ছিল। অর্জুন তার দুই সন্তানকে খুশি দেখল। তার হৃদয়ে এক অনির্বচনীয় অনুভূতি জাগল। সে ধীরে হাসল এবং নিচু স্বরে বলল, আমি এত খুশি কখনো ছিলাম না। এটি শুধু একটি ফাঁকা বাক্য ছিল না। কত বছর পর সে সত্যিই একটি শান্তিপূর্ণ সন্ধ্যা কাটিয়েছে, আগামীকালের চিন্তা না করে, ক্ষতির কথা না ভেবে শুধু এই মুহূর্তটি উপভোগ করছিল। প্রিয়া পাশে বসেছিল, ধীরে নিজের চিবুকে হাত রেখে। তার চোখ দূরে তাকিয়েছিল। আমি ভেবেছিলাম আমি সবসময় একাই থাকব, সে ধীরে বলল। তার কণ্ঠ ছিল বাতাসের মতো হালকা। অর্জুন তার দিকে ঘুরল। কিন্তু এখন সে আরও বলল, তার চোখ স্ট্রিট লাইটের নিচে চমকাচ্ছিল। আমার কাছে তুমি এবং বাচ্চারা আছো। অর্জুন কিছু বলল না, শুধু ধীরে মাথা নাড়ল। সে সেই অনুভূতিটি বুঝত। দুজন মানুষ যারা অনেক কিছু হারিয়েছিল এখন একে অপরকে খুঁজে পেয়েছে, শুধু ভাগ্যের কারণে নয়, বরং এই জন্য যে তারা কঠিনতম দিনগুলোতে একসাথে ছিল। কিছুক্ষণ পর যখন চারজন ব্যস্ত রাস্তায় হাঁটছিল, প্রিয়া হঠাৎ ধীর হয়ে গেল। সে দুই কন্যাকে কিচিরমিচির করতে দেখল, তারপর অর্জুনের দিকে ঘুরল। আমি দুই কন্যাকে আমার নাতনি হিসেবে দত্তক নিতে চাই, তুমি কি ভাবছ? অর্জুন থেমে গেল। ওই বাক্যটি শুধু একটি প্রস্তাব ছিল না, এটি ছিল একটি বন্ধন, একটি আনুষ্ঠানিক সম্পর্ক। সে তাকে দেখল, তার চোখে অনেক আবেগ ছিল। আমি একমত। একটি ছোট বাক্য, কিন্তু তাতে ছিল এক বিশাল বিশ্বাস। প্রিয়া হাসল। সে জানত যে এটি শুধু একটি সম্মতি ছিল না, এটি ছিল একটি মাইল ফলক। এটি স্বীকার করে নেওয়া যে এখন থেকে তারা কোনো না কোনোভাবে একটি পরিবার হবে। অর্জুন ঝুঁকে তার দুই মেয়েকে জড়িয়ে ধরল। দুই কন্যা ওপরের দিকে তাকিয়ে অবাক হল যখন তাদের বাবা হঠাৎ তাদের শক্ত করে নিজের বাহুবন্ধী করল। কি হয়েছে বাবা? মীরা পলক পিটপিট করে জিজ্ঞেস করল। অর্জুন ধীরে হাসল, তার কণ্ঠ ছিল গভীর এবং উষ্ণ। প্রিয়া আন্টি আমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। রিয়া কয়েকবার পলক ফেলল, তারপর সারল্যের সাথে জিজ্ঞেস করল, তাহলে আমাদের তাকে কি বলে ডাকা উচিত?
প্রিয়া হেসে ফেলল দুই কন্যার মাথায় হাত বুলিয়ে। শুধু প্রিয়া আন্টিই ডাকো, যেমন আগে ডাকতে। দুই কন্যা মাথা নাড়ল, কিন্তু তাদের চোখ এখন আরও স্থির হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য কেউ কিছু বলল না। কেবল স্ট্রিট লাইট 4 জন মানুষের ওপর চমকাচ্ছিল। একজন বাবা, একজন শক্তিশালী নারী এবং 2টি নিষ্পাপ শিশু একটি দৃশ্য তৈরি করছিল যা যে কেউ দেখে চিনতে পারবে যে এটি একটি পরিবার। কিন্তু ঠিক যখন অর্জুন ভাবল যে সবকিছু শান্ত হয়ে গেছে, পেছন থেকে একটি অদ্ভুত শব্দ এলো, প্রিয়াজি। প্রিয়া এবং অর্জুন ঘুরল। একটি কালো রঙের শার্ট পরা এক লোক, যার রূপ রং খুব একটা বিশেষ কিছু ছিল না, কিন্তু যার চোখ ছিল তীক্ষ্ণ। আমার কাছে বিক্রমের পক্ষ থেকে খবর আছে, আপনি কি শুনতে চাইবেন? পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। অর্জুন প্রিয়ার দিকে তাকালো। তার চোখে এখন আগের মতো স্বস্তি ছিল না, বরং সেগুলো আরও গম্ভীর হয়ে গিয়েছিল। বিক্রম, সেই নাম যা শেষ হয়ে গিয়েছিল, দেখা গেল যে এখনও তাদের জীবন থেকে পুরোপুরি অদৃশ্য হয়নি। লাল রঙের সূর্যাস্ত আরব সাগরের ওপর ছড়িয়ে পড়ছিল, পুরো আকাশকে হলুদ করে দিচ্ছিল। জলের ধীর ধারা বইছিল, উজ্জ্বল রঙগুলোকে প্রতিফলিত করছিল, যেন ব্যস্ত শহরের মাঝে একটি শান্তিপূর্ণ ছবি। তীরে মেরিন ড্রাইভে অর্জুন এবং প্রিয়া একে অপরের পাশে দাঁড়িয়েছিল, হাত শক্ত করে ধরে সন্ধ্যার বাতাসকে নিজের ত্বকে অনুভব করছিল। এত ঝড়ের পর তারা এখনও এখানে ছিল, একসাথে। দূরে মীরা এবং রিয়া দৌড়াচ্ছিল, আকাশে উঁচুতে ওরা ঘুড়িগুলোর সাথে খেলছিল। দুই কন্যার নির্মল হাসি প্রতিধ্বনিত হচ্ছিল, তীরের সাথে আছড়ে পড়া ঢেউয়ের হালকা শব্দের সাথে মিশে যাচ্ছিল। অর্জুন তার সন্তানদের দেখল, তারপর ধীরে প্রিয়ার দিকে ঘুরল। তুমি এখনও সেই দিনের কথায় বিচলিত? প্রিয়া হাসল, মাথা নেড়ে সে বলল, সে একটি ক্ষমার চিঠি পাঠিয়েছে। তার কণ্ঠ ছিল শান্ত। অর্জুন কিছুটা ভ্রু কুচকাল। সে কি বলেছে? সে জলের উজ্জ্বল পৃষ্ঠের দিকে তাকাল এবং ধীরে ধীরে বলতে লাগল, সে বলেছে যে সে তার বাড়ি বিক্রি করে দিয়েছে, ঋণ শোধ করে দিয়েছে, এখন কোথাও লুকিয়ে আছে। সে বলেছে যে তার কাছে কিছু বাকি নেই। সে বলেছে যে সে ক্ষমার আশা করে না, শুধু চায় আমি জানি যে সে নিজের ভুল বুঝতে পেরেছে। অর্জুন কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে শ্বাস ছাড়ল। তোমার কি কোনো যায় আসে? প্রিয়া ধীরে মাথা নাড়ল। না। সে তার হাত আরও শক্ত করে ধরল। তার কণ্ঠ ছিল বাতাসের মতো হালকা। পুরনো কথা গত হয়ে গেছে, আমি সেগুলোকে আমার মনে রাখতে চাই না। অর্জুন তাকে দেখল, তার চোখে কোমলতা চমকাচ্ছিল। অতীত কেটে গেছে, আমিও শুধু সামনে দেখতে চাই। দুই কন্যা দৌড়ে এলো, প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। আপনি আমাদের গডমাদার। রিয়া উপরের দিকে তাকালো, তার চোখ বিশ্বাসে ভরা ছিল। মীরা খুশিতে হাসল, তার হাত শক্ত করে ধরল। প্রিয়া ঝুঁকে দুই কন্যাকে নিজের বাহুবন্দী করল। তার কণ্ঠ ছিল গভীর এবং উষ্ণ। তোমাদের এবং বাচ্চাদের কারণে আমি নিজের পরিবার খুঁজে পেয়েছি। অর্জুন হাসল এবং তাকে দীর্ঘক্ষণ ধরে দেখল। ধন্যবাদ প্রিয়া। শুধু 3টি সাধারণ শব্দ, কিন্তু তাতে ছিল সেই সব কৃতজ্ঞতা এবং সেই সব সম্মান যা সে তার জন্য অনুভব করত। এজন্য নয় যে সে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছে, বরং এজন্য যে সে তার সাথে ছিল, তার এবং তার বাচ্চাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। সূর্য ধীরে ধীরে ইমারতগুলোর পেছনে লুকিয়ে যাচ্ছিল। হলুদ আলো নদীর পৃষ্ঠে ছড়িয়ে পড়ছিল। তারা সেখানে দাঁড়িয়েছিল, একসাথে হাতে হাত রেখে, প্রতিটি বাতাসের ঝাপটা অনুভব করছিল। ঝোড়ো দিনগুলোর পর দুষ্প্রাপ্য শান্তিকে অনুভব করছিল। এত বছর পর আমরা একে অপরকে খুঁজে পেলাম, অর্জুন ধীরে বলল। তার চোখ এখনও নিঃশব্দে বয়ে চলা নদীর দিকে ছিল। প্রিয়া উত্তর দিল না, শুধু তার হাত আরও শক্ত করে ধরল। আর কিছু বলার প্রয়োজন ছিল না। তারা আজকের দিন পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক কিছুর মধ্য দিয়ে এসেছে। কোনো শত্রুতা নেই, কোনো অতীতের যন্ত্রণা নেই, কেবল একটি পরিবার অবশিষ্ট ছিল, যারা আগামীর পথে একসাথে হাঁটছিল। নদীর নিচে একটি ছোট নৌকা ধীরে ধীরে ভেসে যাচ্ছিল। জল চিরে আকাশের উজ্জ্বল প্রতিফলন নিয়ে একটি দীর্ঘ যাত্রা শেষ হয়েছিল, কিন্তু একটি নতুন যাত্রা মাত্র শুরু হয়েছিল। আমি জীবনের অনেক বছর দেখেছি, অসংখ্য মানুষকে পড়ে যেতে এবং আবার উঠে দাঁড়াতে দেখেছি, ঠিক এই গল্পের অর্জুনের মতো। আমি যা শিখেছি তা হলো, জীবন আপনাকে যতই অন্ধকার কোণে ঠেলে দিক না কেন, যতক্ষণ আপনি হার না মানেন এবং ভালোকে গ্রহণ করার জন্য নিজের হৃদয় খুলে দেন, আলো সবসময় আপনার কাছে পৌঁছবে। প্রিয়া শুধু একটি পরিবারকে বাঁচায়নি, বরং নিজের ব্যক্তিগত ক্ষতিরও পূরণ করেছে। এটিই মানবতার শক্তি। আমি চাই আপনি মনে রাখুন যে ভালো কাজ কখনো বৃথা যায় না,
এটি একটি বীজের মতো যা সুখের পুরো জঙ্গলে বিকশিত হতে পারে। এটি বিশ্বাস করার চেষ্টা করুন, যেমনটি আমি করেছিলাম, এবং আপনি দেখবেন জীবন কতটা বেঁচে থাকার যোগ্য। একটি বাক্য যা আমি সবসময় আমার হৃদয়ে রাখি: মানুষ টাকা দিয়ে ধনী হয় না, বরং দেওয়ার মানসিকতা দিয়ে ধনী হয়। আপনি এই বিষয়ে কি ভাবছেন? যদি প্রিয়া এবং অর্জুনের গল্প আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তবে কমেন্টে নাম্বার 1 লিখুন। আপনি এই ভিডিওটি কোন রাজ্য থেকে দেখছেন আমাকে জানান, যাতে আমরা আরও কাছে আসতে পারি। অথবা যদি আপনার কাছে ভালো থাকা সম্পর্কে অন্য কোনো দৃষ্টিভঙ্গি থাকে, তবে কমেন্ট সেকশনে শেয়ার করতে দ্বিধা করবেন না। আমি আপনার মতামত শুনতে চাই। আর যদি আপনি এমন হৃদয়স্পর্শী গল্প পছন্দ করেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি পরবর্তী অর্থবহ যাত্রাগুলো মিস না করেন। আপনারা সবাই কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আমাদের এই কামনাই যে আপনারা যেখানেই থাকুন সবসময় যেন ভালো থাকেন।